Hello students, welcome again back to chemistry classes by Surya sir. তোমরা দেখছো as usual সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আমরা শুরু করেছিলাম ক্লাস 11 এর বেসিক কনসেপ্টস, যেখানে কিনা মূল কনসেপ্টের এই ফান্ডামেন্টাল ব্যাপারটা আছে, যেটা কেমিস্ট্রির একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট, মূল কনসেপ্ট, যেখানে প্রচুর নিউমেরিক্যাল আছে এবং এই নিউমেরিক্যালস গুলোর উপরে বেস করে ফার্দার চ্যাপ্টারগুলো থাকবে। মানে 12 এর কিছু চ্যাপ্টার থাকবে, 11 এরও ইকুইলিব্রিয়াম, এই ধরনের চ্যাপ্টারগুলোতে মূল কনসেপ্টের একদম হিউজ ইউজ আছে। তাই মূল কনসেপ্ট চ্যাপ্টারটাতে যত রকমের নিউমেরিক্যাল আছে এবং সেই রিলেটেড যা কিছু কনসেপ্টস আছে তার একদম ফার্স্ট ক্লাসটা, বেসিক ক্লাসটা, যেখানে আমরা বেসিক্যালি কিছু ম্যাথমেটিক্যাল অ্যাঙ্গেল দেখেছিলাম, নিশ্চয়ই ক্লাস দেখে নিয়েছো, যেখানে আমরা সিগনিফিকেন্ট ফিগার, অ্যাকিউরেসি, প্রিসিশন এবং কেমন করে সিগনিফিকেন্ট ফিগারকে নিয়ে ক্যালকুলেশনস করতে হয়, প্লাস কেমন করে করতে হয়, মাইনাস কেমন করে করতে হয়, এই রিলেটেড ডিসকাশনসগুলো করেছিলাম। আজকে ক্লাসে আমরা ঢুকে যাচ্ছি একদম টিপিক্যাল কেমিস্ট্রির মধ্যে। শুরু করছি ডাল্টনস অ্যাটমিক থিওরি দিয়ে। ডাল্টন অ্যাটমিক থিওরি এবং ফলোড বাই অন্যান্য যে সমস্ত কনসেপ্টগুলো আছে, পুরো মূল কনসেপ্টের যত রকমের কনসেপ্টস আছে সমস্ত কনসেপচুয়াল স্টাডিতে থাকবে। তবে কনসেপচুয়াল স্টাডি শেষ কথা নয়, এই চ্যাপ্টারের উপরে বেশ কিছু নিউমেরিক্যালও প্র্যাকটিস করতে হবে। সো যত রকমের নিউমেরিক্যাল হতে পারে, বিভিন্ন নিউমেরিক্যাল নিয়েও ডিসকাশনস থাকবে। তাই মূল কনসেপ্টের এরপরে হয়তো আরো একটা দুটো পার্ট আসতে চলেছে। যে পার্টগুলি আসবে না কেন, প্রত্যেকটা পার্টকে ভালো করে মন দিয়ে দেখবে, কারণ মূল কনসেপ্টে যদি ফান্ডামেন্টালি গ্রিপ তৈরি না হয় তাহলে ফার্দার যে সমস্ত টপিকগুলো আসবে, যেখানে মূল কনসেপ্টের ইউজ আছে, সেই জায়গাগুলোতে তোমার প্রবলেম তৈরি হয়ে যাবে। তো শুরু করছি আজকে মূল কনসেপ্টের সেই পোর্শন যেখান থেকে এক্সাক্ট টিপিক্যাল কেমিস্ট্রিটা শুরু হচ্ছে, যেটা হচ্ছে ডাল্টন অ্যাটমিক থিওরি। সো ডাল্টনের অ্যাটমিক থিওরি কি বলছে চলো দেখে নেওয়া যাক। ডাল্টনের অ্যাটমিক থিওরির মেন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কয়েকটা পয়েন্ট আমরা দেখে নিচ্ছি। আমরা প্রত্যেকটা পয়েন্টকে এক্সপ্লেনও করব, প্রত্যেকটা পয়েন্টকে এক্সপ্লেন করব, চিন্তার কোনো কারণ নেই। ক্লাসটাকে মন দিয়ে ফলো করো, ক্লাসটা ফলো করো, সঙ্গে বইটাও পড়ো, ক্লাসের সঙ্গে বইটাও পড়বে। আর আজকে ক্লাসে শুরু করবার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই, সেটা হচ্ছে এমনিতে পেড ব্যাচের জন্য অ্যাপে ক্লাস শুরু হয়ে গেছে। অ্যাপে ক্লাসে যারা যারা এখন ভাবছো কি করবে না করবে, সো অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসে জয়েন করে যাও। প্রত্যেক শনিবার করে ক্লাস চলছে, সঙ্গে বেশ কিছু এক্সট্রা ক্লাসেসও টাইম টু টাইম থাকছে। সেখানে বেশ কিছু রকম ধরে 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 সমস্ত কনসেপচুয়াল ডিসকাশনসগুলো হচ্ছে। যেরকম ডিসকাশনস এখানেও হচ্ছে, একই রকমের ডিসকাশনস অ্যাপেও হচ্ছে। ওখানে লাইভ ইন্টারাকশনসও থাকছে, যেটা থ্রু দিয়ে ডিসকাশনস হোক, ক্লাস হোক, ক্লাসের মোটিভেশন হোক, ক্লাসের এনভায়রনমেন্ট হোক, সবটাই দারুণ একটা হাই লেভেল নিয়ে নিচ্ছে, যেখান থেকে তোমার আন্ডারস্ট্যান্ডিং আরো অনেক 10 গুণ বেটার হয়ে যাচ্ছে। ইউটিউবের রেকর্ডেড ক্লাস বা ইউটিউবের কমেন্টের থ্রু দিয়ে ইন্টারাকশন, তার থেকে অনেক ভালো ইন্টারাকশন হচ্ছে যখন এই অ্যাপে ক্লাসটা হচ্ছে, যেখানে কিনা লাইভ কমেন্টের থ্রু দিয়ে টোটাল টিচারের সঙ্গে ইন্টারাকশন থাকছে তোমার, এবং যে কারণে ক্লাসের মাত্রাটাই একটা অন্য লেভেলে চলে যাচ্ছে। তো যারা এখনো ভাবছো কি করবে না করবে, বা বন্ধুদের থেকে রিভিউ নিচ্ছ, জানছো, প্রত্যেকের কাছে রেকমেন্ডেশন থাকবে যে অ্যাপের ক্লাসে যদি জয়েন করতে চাও তাহলে দেরি না করতে, কারণ অ্যাপের ক্লাসও সেই রেকর্ডেড দেখবে, এর কোনো মানে হয় না। অ্যাপের ক্লাসটা লাইভ করতে পারার জন্যই অ্যাপের ক্লাসটা, সেটাও যদি আবার রেকর্ডেড হয়ে যায়, পরে জয়েন করো, 1 মাস পরে, 2 মাস পরে জয়েন করো, এবং সেটাকে আবার পুরনো ভিডিওগুলোকে তোমাকে রেকর্ডেড দেখতে হয়, এটাতে অ্যাকচুয়ালি কোনো মানে হয় না। লাইভ ব্যাপারটা পাওয়ার জন্যই অ্যাপের সমস্ত কি বলে, মানে সমস্ত চাহিদাটা, অ্যাপের ইম্পর্টেন্সটা এখানে, যে লাইভ ইন্টারাকশনের স্কোপটা পাওয়া যাচ্ছে। সো লাইভ ইন্টারাকশনের স্কোপটা পাওয়ার জন্য এবং তার থ্রু দিয়ে কেমিস্ট্রি সাবজেক্টটাকে আরো ভালো করে রেডি করার জন্য যারা এখনো অবধি কোর্স পারচেস করে ওঠেনি, তারা অবশ্যই কোর্সটা পারচেস করে নিও। সো আমরা শুরু করছি ডাল্টনের অ্যাটমিক থিওরি। এখানে কি মেন বক্তব্য আমরা সেটা রাখছি। আচ্ছা, বলছে ডাল্টনের অ্যাটমিক থিওরি, ডাল্টন 1803 তে অ্যাটমিক থিওরির প্রপোজাল দিয়েছিলেন। 1803 তে ডাল্টন অ্যাটমিক থিওরির প্রপোজাল দিয়েছিলেন। ওনার অ্যাটমিক থিওরির ফান্ডামেন্টাল পয়েন্টগুলো ছিল যে কোনো সাবস্টেন্স, যে কোনো পদার্থ, তার সব থেকে ক্ষুদ্রতম কণা হচ্ছে অ্যাটম। ক্ষুদ্রতম কণা হচ্ছে অ্যাটম, দ্যাট ইজ পদার্থের স্মলেস্ট পার্টিকেল বা ক্ষুদ্রতম কণার নামই হচ্ছে অ্যাটম। ঠিক আছে, এখন এগুলো চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জগুলোতে আসবো, বাট মেন ফান্ডামেন্টাল পয়েন্টগুলো প্রথমে ক্লিয়ার করি। সো যে কোনো পদার্থ বা যে কোনো সাবস্টেন্সের, ম্যাটারের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে অ্যাটম। বলছে সাবস্টেন্সগুলো যদি সেম হয় তাহলে তাদের অ্যাটমগুলো আইডেন্টিক্যাল হবে। সাবস্টেন্সগুলো সেম হলে অ্যাটমগুলো আইডেন্টিক্যাল হবে মানে কি, এই কথার মানে কি, সেকেন্ড পয়েন্টের মানে কি? সেকেন্ড পয়েন্টের মানে, যদি অক্সিজেন অ্যাটম হয়, অক্সিজেন অ্যাটম, এই অক্সিজেন অ্যাটম যেখানেই থাক, যে ফর্মেই থাক, সমস্ত অক্সিজেন অ্যাটমের প্রপার্টি সিমিলার প্রপার্টি বা সিমিলার ধর্ম, একই রকমের প্রপার্টি বা একই রকমের ধর্ম। সমস্ত অক্সিজেন অ্যাটমের প্রপার্টি সিমিলার বা একই রকমের।
মানে অক্সিজেন অ্যাটম গ্যাস ফর্মেও থাকতে পারে, অক্সিজেন অ্যাটম কার্বন ডাই অক্সাইডের মধ্যেও থাকতে পারে, অক্সিজেন অ্যাটম জলের মধ্যেও থাকতে পারে। অক্সিজেন অ্যাটমের সোর্স যাই হোক না কেন, তার প্রপার্টি, অক্সিজেন অ্যাটমের মধ্যে অক্সিজেন অ্যাটমের মাস, অক্সিজেন অ্যাটমের সাইজ, অক্সিজেন অ্যাটমের শেপ, মাস, সাইজ, শেপ অর্থাৎ ভর, আকার, আকৃতি। মাস মানে ভর, সাইজ মানে আকার, শেপ মানে আকৃতি। এই ভর, আকার, আকৃতি এগুলো অক্সিজেন অ্যাটমের সব সময়ের জন্য সেম থাকবে। সে অক্সিজেন অ্যাটম যেখানেই থাক, অক্সিজেন অ্যাটম অক্সিজেন গ্যাস ফর্ম করে আছে, অক্সিজেন অ্যাটম জলের মধ্যে প্রেজেন্ট আছে, অক্সিজেন অ্যাটম কার্বন ডাই অক্সাইড গ্যাসে প্রেজেন্ট আছে, অক্সিজেন অ্যাটম গ্লুকোজের মধ্যে প্রেজেন্ট আছে, অক্সিজেন অ্যাটমের প্রেজেন্স যেখানেই থাক, সেটা যদি অক্সিজেন অ্যাটম হয় তাহলে তার সমস্ত ধরনের মাস, শেপ, সাইজ এই প্রপার্টি গুলো সিমিলারই থাকবে, সেমই থাকবে সাবস্টেন্সে যদি অক্সিজেন অ্যাটম হয়। একই রকম ভাবে সাবস্টেন্স যদি ডিফারেন্ট হয়, সো অবভিয়াসলি তাদের প্রপার্টিও ডিফারেন্ট হবে। ধরো এর মানে কি, এর মানে হচ্ছে আয়রন অ্যাটম, আয়রন একটা সাবস্টেন্স, তার মধ্যে আছে আয়রন অ্যাটম। ক্যালসিয়াম একটা সাবস্টেন্স, তার মধ্যে আছে ক্যালসিয়াম অ্যাটম। সো এদের প্রপার্টি কি সেম হবে? অবভিয়াসলি ডিফারেন্ট হবে, ডিফারেন্ট প্রপার্টি হবে, একই রকমের ধর্ম হবে না। খুবই এটা সাধারণ, এটা তো খুবই কমন সেন্সের একটা ব্যাপার। আমরা তো শুরুতেই বলে আসছি কেমিস্ট্রি মানেই কমন সেন্স, কেমিস্ট্রি মানেই কমন সেন্স। খুবই সাধারণ একটা ব্যাপার যে কোনো সাবস্টেন্সের মধ্যে হয়তো কোনোটা আয়রনের সাবস্টেন্স আছে, আয়রনের পদার্থ, আর একটা ক্যালসিয়ামের কোনো পদার্থ আছে, ক্যালসিয়ামের সাবস্টেন্স আছে। সো আয়রনের সাবস্টেন্সে আয়রন অ্যাটম থাকবে অ্যাজ স্মলেস্ট পার্টিকেল, ক্ষুদ্রতম কণা। ক্যালসিয়ামের সাবস্টেন্সে ক্যালসিয়াম অ্যাটম থাকবে অ্যাজ স্মলেস্ট পার্টিকেল বা ক্যালসিয়ামের ক্ষুদ্রতম কণা। অবভিয়াসলি এই দুটো ক্ষুদ্রতম কণা আয়রন এবং ক্যালসিয়াম, এদের অ্যাটমগুলোর প্রপার্টি ডিফারেন্ট হবে, এদের মাস, এদের সাইজ, এদের শেপ ডিফারেন্ট হবে, কারণ এরা ডিফারেন্ট সাবস্টেন্স। ডিফারেন্ট সাবস্টেন্সের মধ্যে ডিফারেন্ট অ্যাটম থাকবে যাদের প্রপার্টি ডিফারেন্ট হবে, সেম সাবস্টেন্সের মধ্যে সেম অ্যাটম থাকবে যাদের প্রপার্টি সিমিলার হবে। সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল পয়েন্ট, বলার কি আছে। নেক্সট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা এখন অতটা এক্সিস্ট করে না, সেটা হচ্ছে অ্যাটম তারা নাকি ইনডিভাইজেবল, অ্যাটম বিভাজন করা যায় না, অ্যাটম অবিভাজিত, এবং ইনডেস্ট্রাক্টিবল, অ্যাটমকে ধ্বংসও করা যায় না। ইনডিভাইজেবল মানে বিভাজন করা যায় না, অবিভাজ্য। ইনডেস্ট্রাক্টিবল মানে ধ্বংস করা যায় না, ডিস্ট্রয় করা যায় না। তাহলে অ্যাটমকে ডিভাইড করা যায় না, অ্যাটমকে ডিস্ট্রয় করা যায় না। আমরা জানি এই পয়েন্টটা এখন এটা ওভারকাম হয়ে গেছে, এটা একটা ড্রব্যাক, এটা একটা ডিমেরিট, এটা সীমাবদ্ধতা। কারণ আমরা জানি বর্তমানে অ্যাটমকে ডিভাইড করা যায় এবং অ্যাটমকে বিভাজনও করা যায় তেজস্ক্রিয় বিভাজন বিক্রিয়ার মাধ্যমে। একটা আমরা বলছি ইউনিট অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে, আচ্ছা এইগুলো একটা পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্টের মানে, এটা 3 নাম্বার পয়েন্টের মানে। আচ্ছা এখন আমরা 5 নাম্বার পয়েন্টের মানেতে আসছি। 5 নাম্বার হচ্ছে অ্যাটম বলছে ইউনিট অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এর মানে কি? মানে যখন কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয় তখন সেখানে, যখন কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয় তখন সেখানে কেবলমাত্র অ্যাটমরাই পার্টিসিপেট করে, মলিকিউলরা নয়। অর্থাৎ ধরো কয়লাকে জ্বালানো হচ্ছে, তাহলে কয়লা মানে তার মধ্যে কার্বন আছে। ধরো কোলের বার্নিং হচ্ছে, দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। এই পুরো বিক্রিয়াতে কার্বনের কোল থেকে কার্বনের অ্যাটম গুলো এসে রিঅ্যাকশন করে, এয়ার থেকে অক্সিজেনের অ্যাটম গুলো এসে রিঅ্যাকশন করে, দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। মানে রিঅ্যাকশন যখন হয় তখন কিন্তু কার্বন অ্যাটম রিঅ্যাকশন করছে, পুরো কোলটা অ্যাজ এ হোল রিঅ্যাকশন করছে না। কোলের মধ্যে উপস্থিত ক্ষুদ্রতম কণা হিসাবে উপস্থিত কার্বনের অ্যাটমগুলো একে একে এসে রিঅ্যাকশন করছে। কার্বনের অ্যাটমগুলো সম্মিলিতভাবে রিঅ্যাকশন করছে, তাই আমি বলছি পুরো কোলটা একসাথে রিঅ্যাকশন করে গেল, পুরো কোলটাই একসাথে বার্ন হয়ে গেল। কিন্তু কার্বনের অ্যাটমগুলো অ্যাকচুয়ালি একে একে রিঅ্যাকশন করছে, পুরো কোলটা সম্মিলিতভাবে একসাথে রিঅ্যাকশন করে যাচ্ছে না, যে পুরো কোলটাই একসাথে রিঅ্যাকশন করে গেল, এরকমটা হলো না। কোলের মধ্যে উপস্থিত, কয়লার মধ্যে উপস্থিত কার্বনের যে পরমাণুগুলো আছে, ক্ষুদ্রতম কণা হিসেবে কার্বনের যে পরমাণুগুলো আছে, এই পরমাণুগুলো সম্মিলিতভাবে অক্সিজেন পরমাণুর সঙ্গে রিঅ্যাকশন করছে। অক্সিজেন পরমাণুকে পাচ্ছে কোথা থেকে? বাতাস থেকে, এয়ার থেকে। এয়ারের মধ্যে অক্সিজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস অণু হিসেবে আছে, আবার পরমাণু হিসেবে নেই। তাই অক্সিজেন গ্যাসের মধ্যে থাকা অণুগুলোর মধ্যে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর সঙ্গে
অক্সিজেন গ্যাসের মধ্যে থাকা যে অক্সিজেন অণু, সেই অক্সিজেন অণুর মধ্যে যে অক্সিজেন পরমাণুগুলো আছে, সেই অক্সিজেন পরমাণুগুলোর সঙ্গে কয়লার মধ্যে ক্ষুদ্রতম কণা কার্বন যে পরমাণুগুলো আছে, এই পরমাণুর মধ্যে রিয়াকশন হয়, পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি হয়, পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন ভেঙে যায় এবং তারপরে আলটিমেটলি নতুন যৌগ তৈরি হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা হয়ে যায়, কেমিক্যাল রিয়াকশন হয়ে যায়। পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি হয় বা পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন ভেঙে যায়, দিয়েই কোনো না কোনো একটা রিয়াকশন হয়। পুরো অণুটা বা পুরো সাবস্টেন্সটা অ্যাজ এ হোল রিয়াকশন করে না, ওর মধ্যে উপস্থিত পরমাণু, ক্ষুদ্রতম কণা হিসেবে উপস্থিত পরমাণুগুলোই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাই বলছে পরমাণুগুলোই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ইউনিট বা একক। রাসায়নিক বিক্রিয়া কে অংশগ্রহণ করলো? রাসায়নিক বিক্রিয়ার একক কে? পরমাণু। বলছে অ্যাটমরা যখন এইভাবে যখন রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়, রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়, এখানে যে কার্বন এবং অক্সিজেন রাসায়নিক বন্ধনে আবদ্ধ হচ্ছে, যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করছে, এইটা সিম্পল হোল নাম্বার রেশিও, সরল পূর্ণ সংখ্যার অনুপাতে এই আবদ্ধটা হয়, রাসায়নিক বন্ধনটা তৈরি হয় সরল পূর্ণ সংখ্যার অনুপাতে। যেরকম যদি কার্বন ডাই অক্সাইড যে গ্যাস তৈরি হলো বিক্রিয়ার ফলে, এখানে কি হয়েছে? বিক্রিয়া বার্নিং হয়েছে, বার্নিং, তাই তো, কম্বাশন বা বার্নিং, দহন, কম্বাশন বা বার্নিং বা দহন হয়েছে। কার্বনের অ্যাটমের সঙ্গে অক্সিজেন অ্যাটমের যখন বিক্রিয়া হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়েছে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসে যদি আমরা কার্বন এবং অক্সিজেনের রেশিও দেখি, সেটা হচ্ছে একটা সরল পূর্ণ সংখ্যার অনুপাত। কার্বন এবং অক্সিজেনের রেশিও কি? সরল একটা পূর্ণ সংখ্যার অনুপাতেই বিক্রিয়াটা হয়েছে। যে কোনো যখন অ্যাটমগুলো বিক্রিয়া করে, অ্যাটমগুলো বিক্রিয়া করে যখন কোনো যৌগ তৈরি করে, অ্যাটমের মধ্যে রাসায়নিক বন্ধন হয়, পরমাণুগুলো বিক্রিয়া করে এবং তাদের মধ্যে রাসায়নিক বন্ধন হয়, অ্যাটমগুলোর মধ্যে রাসায়নিক বন্ধন হয়, কেমিক্যাল বন্ডিং হয়, এন্ড অ্যাটমগুলোর মধ্যে কেমিক্যাল বন্ডিং হয়ে অ্যাটমগুলো কম্বাইন করে, অ্যাটমগুলোর মধ্যে কেমিক্যাল বন্ডিং হয়ে অ্যাটমগুলো যখন কম্বাইন করে এবং কম্বাইন করে যখন বিভিন্ন কম্পাউন্ড তৈরি করে, যৌগ তৈরি করে, ওই অবস্থাতে কম্পাউন্ড যখন তৈরি হচ্ছে তখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা সরল পূর্ণ সংখ্যার অনুপাতেই যুক্ত হয়। যেরকম কার্বন ডাই অক্সাইড যে যৌগটা তৈরি হলো, কম্পাউন্ড তৈরি হলো, সেখানে কার্বন এবং অক্সিজেনের অনুপাতটা দেখতে পাচ্ছি আমরা 1:2, যেটা একটা সরল অনুপাত এবং পূর্ণ সংখ্যার অনুপাত। সরল ক্ষুদ্র পূর্ণ সংখ্যার অনুপাতেই পরমাণুগুলো যুক্ত হয়, অ্যাটমগুলো কেমিক্যাল বন্ডিং এর মাধ্যমে কম্বাইন করে এবং কম্পাউন্ড তৈরি করে। সো এগুলো ছিল মেন পয়েন্টস অফ ডাল্টন অ্যাটমিক থিওরি। ডাল্টন অ্যাটমিক থিওরিটা প্রপোজাল দিয়েছিলেন 1803 তে। 1803 এর এই ডাল্টনের অ্যাটমিক থিওরির ভিত্তিতে তারপরে আসে মডার্ন অ্যাটমিক থিওরি। কারণ এই থিওরিতে বেশ কয়েকটা পয়েন্ট ড্রব্যাক হিসেবে পাওয়া গেছিল। কোন কোন পয়েন্টগুলোতে ড্রব্যাক ছিল আমরা সেগুলো একে একে দেখে নেব এবং তার ভিত্তিতে মডার্ন অ্যাটমিক থিওরি কি বলছে সেটা দেখব। মডার্ন অ্যাটমিক থিওরি কি বলছে সেটা দেখব। মডার্ন অ্যাটমিক থিওরি বলছে যে ডাল্টনের অ্যাটমিক থিওরিতে বেশ কিছু প্রবলেম আছে। কি প্রবলেম? ডাল্টনের অ্যাটমিক থিওরিতে বেশ কিছু প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেম নাম্বার 1 বলছে আইসোটোপ যারা তাদের নিয়ে প্রবলেম আছে। কি প্রবলেম? যে যদি একই সাবস্টেন্স হয় তাদের ভর, তাদের মাস আলাদা হতেও পারে। সিমিলার সাবস্টেন্সের সমস্ত ধর্মগুলো সিমিলার হবে, ডাল্টন তাই বলেছিলেন যে সাবস্টেন্স যদি একই রকমের হয় তার মধ্যে উপস্থিত বিভিন্ন ধর্মগুলো একই রকম হবে। কিন্তু সিমিলার সাবস্টেন্সের ধর্ম একই রকম নাও হতে পারে, সিমিলার সাবস্টেন্সের ধর্ম ডিফারেন্ট হতে পারে। যেরকম যারা আইসোটোপ, যাদের প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা অক্সিজেনের কত 8, ইলেকট্রন সংখ্যাও 8, বাট এখানে নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা 16, তাই নিউট্রন সংখ্যা হচ্ছে 16 - 8, দ্যাট ইজ 8। এখানে প্রোটন সংখ্যা, দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার, পরমাণু ক্রমাঙ্ক 8, ইলেকট্রন সংখ্যাও 8। কেন প্রোটন ইলেকট্রন কেন সমান সমান? কারণ এটা তো অক্সিজেনেরই অ্যাটম। আলাদা সাবস্টেন্স কি না, একই সাবস্টেন্স অক্সিজেনেরই তো অ্যাটম। আলাদা সাবস্টেন্স নয়, একই সাবস্টেন্স অক্সিজেনেরই অ্যাটম। তাহলে এখানে প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যা 8। নিউট্রন সংখ্যা কত? এখানে ভর সংখ্যা হচ্ছে 18, 18 মাইনাস প্রোটন সংখ্যা করে দিলে নিউট্রন সংখ্যা দেখতে পেলাম 10। তাহলে দুটোই অক্সিজেনের অ্যাটম, একই সাবস্টেন্স, কিন্তু তাদের কি সমস্ত ধর্ম একই রকম হলো? এদের ভর বা মাস এবং সেই রিলেটেড ধর্ম, ভর বা মাস এবং রিলেটেড ধর্ম, রিলেটেড প্রপার্টিজ,
ডিফারেন্ট হয়ে যাচ্ছে না, ভর বা মাস এবং রিলেটেড প্রপার্টি গুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ভর বা মাস এবং সেই রিলেটেড প্রপার্টি গুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কারণ দেখতেই পাচ্ছি একটাতে এরা একে অপরের আইসোটোপ, একটাতে নিউট্রন সংখ্যা বেশি আছে, একটাতে নিউট্রন সংখ্যা কম আছে, কারণ তাদের ভর সংখ্যা তারতম্য আছে। তো সেম এক্সাম্পল আরো একটা জায়গায় হতে পারে, কার্বন 12 কার্বন 14, সেদেরও ভর সংখ্যা আলাদা, এরাও একে অপরের আইসোটোপ। প্রোটন সংখ্যা দুই জায়গাতেই 6, কার্বন বলে ইলেকট্রন সংখ্যাও 6, কিন্তু নিউট্রন সংখ্যা এক জায়গায় 6, নিউট্রন সংখ্যা অন্য জায়গায় 8। তো কার্বন 14 আইসোটোপ ক্লিয়ারলি অনেক বেশি ভারী, কার্বন 14 আইসোটোপ অনেক বেশি ভারী। তার মানে আইসোটোপের ক্ষেত্রে বলা যেতে পারে যে একই সাবস্টেন্স কিন্তু তারপরও তাদের মধ্যে প্রপার্টি আলাদা হয়ে যাচ্ছে, একই সাবস্টেন্স কার্বন কিন্তু তাদের মধ্যেও প্রপার্টি আলাদা হয়ে যাচ্ছে। যখনই ভর সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে আইসোটোপদের জন্য, সাবস্টেন্স একই হওয়ার পরও তাদের ধর্ম আলাদা হয়ে যাচ্ছে, তাদের ভর এবং ভর রিলেটেড অন্যান্য ধর্মগুলো সব আলাদা হয়ে যাচ্ছে। সো এটা একটা ড্রব্যাক যেটা মডার্ন অ্যাটমিক থিওরিতে মেনশন করা হয়, যে ডাল্টনের অ্যাটমিক থিওরিতে বলা হয়েছিল সমস্ত সাবস্টেন্স যারা কিনা একই সাবস্টেন্স তাদের সমস্ত পরমাণুগুলো একই রকমের এবং তাদের ধর্মাবলীও একই রকমের, প্রপার্টিও একই রকমের, বাট আইসোটোপদের জন্য সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। আবার নেক্সট পয়েন্টে বলা হয়েছিল যদি বিভিন্ন সাবস্টেন্স হয়, ডিফারেন্ট সাবস্টেন্স হয়, তাহলে তাদের অ্যাটমগুলো ডিফারেন্ট হবে এবং তাদের প্রপার্টিও নাকি ডিফারেন্ট হবে। বাট আইসোপার্সদের ক্ষেত্রে এগেন তার আবার একটা এক্সেপশন দেখা যায়, যেরকম আর্গন একটা ডিফারেন্ট সাবস্টেন্স, এর অ্যাটমের প্রপার্টি ডিফারেন্ট হওয়া উচিত দেন ক্যালসিয়াম, এদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা। তার মানে আর্গন যেটাকে এটা ডিফারেন্ট সাবস্টেন্স, এটা নোবেল গ্যাস, আর আর্গন নোবেল গ্যাস একটা, আর্গন কি একটা নোবেল গ্যাস যে রিঅ্যাক্টই করে না। আর ক্যালসিয়াম কি একটা অ্যালকালাইন মেটাল, ক্ষারীয় মৃত্তিকা মৌল, অ্যালকালাইন মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা মৌল। সো আর্গন হচ্ছে একটা নোবেল গ্যাস, ক্যালসিয়াম হচ্ছে একটা অ্যালকালাইন আর্থ মেটাল। ক্লিয়ারলি এরা ডিফারেন্ট সাবস্টেন্স এবং ডিফারেন্ট সাবস্টেন্সের অ্যাটমগুলো ডিফারেন্ট হবে এবং তাদের প্রপার্টিও ডিফারেন্ট হবে। কিন্তু ডিফারেন্ট সাবস্টেন্স হওয়ার পরেও তাদের অ্যাটমগুলোর প্রপার্টি অনেক ক্ষেত্রেই সেম হয়ে যাচ্ছে, কারণ তাদের ভর সংখ্যা একই হয়ে যাচ্ছে। এরকম অ্যাটমকেই বলা হচ্ছে একে অপরের আইসোবার। অর্থাৎ আইসোবারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাটমগুলোর ভর সংখ্যা সেম হয়ে যাওয়ার জন্য মাস বা ভর এবং রিলেটেড প্রপার্টি সিমিলার হয়ে যাচ্ছে। মাস বা ভর এন্ড রিলেটেড বেশ কিছু প্রপার্টি, অর্থাৎ ভরের উপরে ডিপেন্ডেন্ট যে সমস্ত ধর্ম, ভরের উপরে ডিপেন্ডেন্ট প্রপার্টি, এগুলো সব সিমিলার হয়ে যাচ্ছে। সাবস্টেন্স আলাদা হলে তাদের অ্যাটমগুলো এবং তাদের অ্যাটমের প্রপার্টিগুলো ডিফারেন্ট হওয়ার কথা, বাট সাবস্টেন্স আলাদা হওয়ার পরেও তাদের অ্যাটম এবং অ্যাটম রিলেটেড বিভিন্ন প্রপার্টি সিমিলার হয়ে যাচ্ছে। সাবস্টেন্স আলাদা হওয়ার পরেও, তাদের অ্যাটমগুলো আলাদা হওয়ার পরেও অ্যাটমগুলোর ডিফারেন্ট প্রপার্টিজ সিমিলার টাইপের হয়ে যাচ্ছে। সো আইসোবার্সদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেল। 3 নম্বর পয়েন্ট বলা হয়েছিল অ্যাটমকে নাকি ডিভাইড করা যায় না। সো ক্লিয়ারলি আমরা জানি অ্যাটম ইজ ডিভাইজেবল into 3 subatomic particles. যখন ডাল্টন 1803 তে প্রপোজাল দিয়েছিলেন তখন অ্যাটম ছিল স্মলেস্ট পার্টিকেল, বাট এখন অ্যাটম স্মলেস্ট পার্টিকেল নয়, অ্যাটমের থেকেও স্মলেস্ট পার্টিকেল পসিবল, সাবঅ্যাটমিক পার্টিকেলস। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই 3 ধরনের পার্টিকেল নিয়ে, এই 3 ধরনের সাবঅ্যাটমিক পার্টিকেল নিয়ে, এই 3 ধরনের সাবঅ্যাটমিক পার্টিকেলসকে নিয়ে অ্যাটম তৈরি হচ্ছে। অর্থাৎ অ্যাটম ইউনিভার্সের মধ্যে অ্যাভেলেবল স্মলেস্ট পার্টিকেল নয়। সাবস্টেন্সের স্মলেস্ট পার্টিকেল অ্যাভেলেবল ইন দ্য ইউনিভার্স ইজ নট দ্য অ্যাটম। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এরা হচ্ছে স্মলেস্ট পার্টিকেল যেটা কিনা ইউনিভার্সে অ্যাভেলেবল, যেগুলো নিয়ে অ্যাটম তৈরি হচ্ছে। অর্থাৎ অ্যাটম স্মলেস্ট পার্টিকেল নয় এবং অ্যাটমকে ডিভাইড করা যায়। নেক্সট হচ্ছে অ্যাটম নাকি ডিভাইজেবল নয়, ডিস্ট্রাক্টেবল নয়, অ্যাটমকে ডিস্ট্রয় করা যায় না। নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনে অ্যাটম ডিস্ট্রয় হয় এবং অ্যাটম থেকে এনার্জি তৈরি হয়, নিউক্লিয়ার এনার্জি তৈরি হয়। অ্যাটম ডিস্ট্রয় হয় এবং সেখান থেকে নিউক্লিয়ার এনার্জি তৈরি হয়।
সো নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনে অ্যাটম ডিস্ট্রাক্টেবল, এইখানে অ্যাটম ডিস্ট্রয় হয়ে যায়, অ্যাটম ডিস্ট্রয় হয়, কিছুটা মাস কমে যায় অ্যাটমের, একটা অ্যাটম থেকে দুটো অ্যাটম তৈরি হয়ে যায়, অ্যাটম ডিস্ট্রয় হয়ে যায় এবং কিছুটা মাসও কমে যায়, ভরের নিত্যতা সূত্র কিছুটা লঙ্ঘিত হয়, অ্যাপারেন্টলি এরকম মনে হয়, এবং কিছুটা পরিমাণ যতটা মাস কমে গেল তুল্যাঙ্ক পরিমাণে শক্তির উদ্ভব ঘটে। আসবো ভরের নিত্যতা সূত্রতে এগুলোতে আসবো, ল অফ কনজারভেশন অফ মাস। সো নিউক্লিয়ার ফিশনের মতন রিঅ্যাকশনে অ্যাটম, পরমাণু, অ্যাটম মানে হচ্ছে পরমাণু, জানো তো? নিউক্লিয়ার ফিশন তেজস্ক্রিয় বিভাজন, নিউক্লিয়ার ফিশন বা তেজস্ক্রিয় বিভাজন রিঅ্যাকশনে অ্যাটমের কি হয়? অ্যাটমের ডিস্ট্রাকশন হয়ে যায়, অ্যাটম ডিস্ট্রয় হয়ে যায় এবং অ্যাটম ডিস্ট্রয় হয়ে গিয়ে নিউক্লিয়ার এনার্জি তৈরি করে, ইউরেনিয়াম অ্যাটম থেকে অন্য দুটি অ্যাটম তৈরি হয়ে যায়। সো এইগুলো হচ্ছে মোটামুটি ভাবে মডার্ন অ্যাটমিক থিওরির প্রপোজিশন, যেগুলো কিনা ডাল্টনের ক্ষেত্রে অতটা, ডাল্টন এগুলো যা বলেছিলেন সেখান থেকে ডাল্টনের সীমাবদ্ধতা হিসেবে বেরিয়ে আসছে, ডাল্টন অ্যাটমিক থিওরি লিমিটেশন বা ড্রব্যাক, এবং সেখান থেকে মডার্ন অ্যাটমিক থিওরিতে এই পয়েন্টগুলো বলা হচ্ছে যে নিউক্লিয়ার ফিশনের মতন রিঅ্যাকশনে অ্যাটম কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। ডাল্টন আর কি বলেছিলেন? যে অ্যাটমরাই নাকি কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, অ্যাটমস আর দ্য ইউনিট অফ কেমিক্যাল রিঅ্যাকশন, রাসায়নিক বিক্রিয়ার একক হচ্ছে অ্যাটম, কেমিক্যাল রিঅ্যাকশনের ইউনিট হচ্ছে অ্যাটম, ঠিক কথা। কিন্তু আরো একটা যে পয়েন্ট বলা হয়েছিল যে সবসময় নাকি অ্যাটমগুলো সিম্পল হোল নাম্বার রেশিও, সরল পূর্ণ সংখ্যার অনুপাতে এইভাবেই নাকি তারা রিঅ্যাকশন করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড যাদেরকে বলে, এরকম বেশ কিছু কম্পাউন্ড, যেরকম নিকেল অক্সাইড, নিকেল অক্সাইডের ফর্মুলা হওয়া উচিত ছিল NiO, বাট অ্যাকচুয়াল ফর্মুলা হয়ে যাচ্ছে Ni0.980, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে নিকেল এবং অক্সিজেনের অনুপাত পূর্ণ সংখ্যার অনুপাত হলে অনুপাতটা সরল নয়, ক্ষুদ্র পূর্ণ সংখ্যার অনুপাত নয়, এটা জটিল অনুপাত, এটা বড় সড় অনুপাত, অর্থাৎ পূর্ণ সংখ্যার অনুপাত কিন্তু সরল পূর্ণ সংখ্যার অনুপাত নয়, মানে ক্ষুদ্র পূর্ণ সংখ্যার অনুপাত নয়, এটা বড় সড় জটিল টাইপের অনুপাত। এরকম কম্পাউন্ডকে বলা হয় নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড। অর্থাৎ সমস্ত সময় যে অ্যাটমরা একদম সিম্পল হোল নাম্বার রেশিও বা সরল পূর্ণ সংখ্যার গুণিতকে রিঅ্যাকশন করে কম্পাউন্ড তৈরি করে তা নয়, অ্যাটমরা অনেক ক্ষেত্রেই একটু কমপ্লেক্স, একটু সরল না হলে একটু জটিল অনুপাতে বিক্রিয়া করে, রিঅ্যাকশন করে এবং তার ভিত্তিতে বিভিন্ন কম্পাউন্ড তৈরি হতে পারে। সো এই সমস্ত প্রপোজিশন গুলো ছিল মডার্ন অ্যাটমিক থিওরির প্রপোজিশন। এর সঙ্গে যেগুলো ডাল্টনের ক্ষেত্রে রাখা ছিল সেই সমস্ত প্রপোজিশন গুলো মেনটেন্ডও আছে, অর্থাৎ ডাল্টন যে যা বলেছিলেন সবটাই যে ভুল হয়ে গেছে এরকমটা না, ডাল্টনের কথাগুলোরও ভিত্তি আছে, কিন্তু সেগুলোই শেষ কথা নয়, তারপরে আরো মডিফিকেশনস হলো। অর্থাৎ সামগ্রিকভাবে বললে কি দাঁড়াচ্ছে, সামগ্রিকভাবে মানে অ্যাজ আ হোল কি দাঁড়াচ্ছে, অ্যাজ আ হোল বলছে স্মলেস্ট পার্টিকেল, যে কোনো একটা ম্যাটারের মধ্যে উপস্থিত, যে কোনো একটা ম্যাটারের মধ্যে উপস্থিত স্মলেস্ট পার্টিকেলটা অ্যাটম, কিন্তু ইউনিভার্সে অ্যাভেলেবেল স্মলেস্ট পার্টিকেল অ্যাটম নয়, ইলেকট্রন প্রোটন নিউট্রন বলো আরো স্মলার পার্টিকেল অ্যাভেলেবেল। ম্যাটারের মধ্যে উপস্থিত, ম্যাটারের মধ্যে প্রেজেন্ট, সাবস্টেন্সের মধ্যে প্রেজেন্ট, এরকম অবস্থায় স্মলেস্ট পার্টিকেল অ্যাটম, কিন্তু তার মধ্যেও ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে যারা কিনা তার থেকেও স্মলার। সেম সাবস্টেন্সের অ্যাটমগুলো আইডেন্টিক্যাল হয় ইউজুয়ালি, সাবস্টেন্স যদি সেম হয় তাদের অ্যাটমগুলোর প্রপার্টিজ সিমিলার হয়, এক্সেপ্ট দ্য আইসোটোপস। আইসোটোপসদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সেম সাবস্টেন্স হওয়ার পরেও তাদের মাস এবং রিলেটেড প্রপার্টিজ ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ডিফারেন্ট সাবস্টেন্স যদি হয় তাহলে ডিফারেন্ট অ্যাটমসই হয় ইউজুয়ালি, কিন্তু আইসোবার্স এগেন এক্সেপশন। আইসোবারদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাবস্টেন্স ডিফারেন্ট হলেও তাদের প্রপার্টি, মাস এবং রিলেটেড প্রপার্টি, ভর সংখ্যা, মাস নাম্বার সেম হয়ে যাচ্ছে, ভর সংখ্যা মাস নাম্বার সেম হয়ে যাওয়ার জন্য মাস এবং রিলেটেড প্রপার্টিজও সিমিলার হয়ে যাচ্ছে। Atom indivisible নয়, atom can be divided into electron, proton, neutrons. Atom indestructible নয়, atom can be destroyed in nuclear fission reactions. And nuclear energy can be produced. Atoms are the unit of chemical reaction. Chemical reaction এ atomরাই participate করে, as a whole substance participate করে না। Substanceর মধ্যে present smallest particles, atoms, তারাই combiningly reaction এ participate করে। And atomরা usually সিম্পল হোল নাম্বার রেশিওতে রিঅ্যাক্ট করে, বাট নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ডে নতুন কিছু কম্পাউন্ড আছে যেখানে দেখতে পাওয়া যায় অ্যাটমরা যখন রিঅ্যাক্ট করে, কম্বাইন করে, কেমিক্যাল বন্ড ফর্ম করে, তখন সব সময় সেখানে সিম্পল হোল নাম্বার রেশিও, সরল পূর্ণ সংখ্যার অনুপাত, এটা মেইনটেইন হয় না, একটু জটিল, একটু বড় সড় অনুপাতে কখনো কখনো হয়ে যায়। সেটা হচ্ছে অ্যাজ এ হোল মডার্ন অ্যাটমিক থিওরি, যেখানে ডাল্টনের অ্যাটমিক থিওরির পয়েন্টগুলোও আছে,
আবার এক্সেপশনের পয়েন্টগুলোকেও বলা আছে। ডাল্টনের অ্যাটমিক থিওরির পুরোটা ফেলে দেওয়ার নয়, ডাল্টনের অ্যাটমিক থিওরির অনেক কিছুই অ্যাপ্লিকেবল, কিন্তু ওটাই শেষ কথা নয়, ওর সঙ্গে আরো কিছু অ্যাডিশনাল কথাও জুড়লো, দিয়ে সামগ্রিকভাবে তৈরি হলো একটা মডার্ন অ্যাটমিক থিওরি। ওকে, বেশ, চলো চলে যাচ্ছি আমরা পরের টপিকে। সো আমরা এখন দেখে নেব যে 5টা ল কেমিক্যাল কম্বিনেশনস এর ব্যাপারে, কেমিক্যাল কম্বিনেশনস বা রাসায়নিক বন্ধনের 5টা সূত্র বা 5টা ল। ল অফ কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতা সূত্র, বাংলাগুলো এখানে লিখে দিচ্ছি, ভরের নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, স্থির আনুপাতিক সূত্র, স্থির অনুপাত, কনস্ট্যান্ট প্রপোর্শন, স্থির আনুপাতিক সূত্র, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, স্থির আনুপাতিক সূত্র। ল অফ মাল্টিপল প্রপোর্শন, গুণ আনুপাতিক সূত্র, মাল্টিপল প্রপোর্শন, গুণ আনুপাতিক সূত্র, মাল্টিপল প্রপোর্শন। ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, মিথানুপাতিক সূত্র। গে-লুসাকস ল অফ কম্বাইনিং ভলিউম, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, গে-লুসাকস ল অফ কম্বাইনিং ভলিউম, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। এই 5টা সূত্র এখন একে একে আমরা দেখতে চলেছি। এর মধ্যে ল অফ কনজারভেশন অফ মাস, এটা খুবই সোজা, চলো দেখে নেওয়া যাক কি বলছে সূত্রগুলো। কি বলছে? ভরের নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস, এটা কি বলছে? বলছে যে যে কোনো সাবস্টেন্স যদি থাকে, যে কোনো সাবস্টেন্স, সো যে কোনো সাবস্টেন্সের যে কোনো রিঅ্যাকশন হচ্ছে, সাবস্টেন্সের উপরে রিঅ্যাকশন হচ্ছে, তাহলে রিঅ্যাকট্যান্টের টোটাল মাস, টোটাল মাস অফ রিঅ্যাকট্যান্টস, বিক্রিয়কের সামগ্রিক ভর ইজ ইকুয়াল টু টোটাল মাস অফ প্রোডাক্ট, টোটাল মাস অফ প্রোডাক্টস, বিক্রিয়াজাত পদার্থের সামগ্রিক ভর। মানে যেরকম দেখতে পাচ্ছি মিথেন মলিকুলের সঙ্গে অক্সিজেন মলিকুলের রিঅ্যাকশন হচ্ছে, কি রিঅ্যাকশন হচ্ছে? দহন, বার্নিং হচ্ছে, এখানে দহন বা বার্নিং হচ্ছে, তাই তো? সো মিথেন মলিকুলকে, মিথেন কিনা একটা জ্বালানি গ্যাস, সো মিথেন গ্যাসকে যদি অক্সিজেনের প্রেজেন্সে বার্নিং করা হয় তাহলে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি হচ্ছে। এই অবস্থায় বলা যেতে পারে মিথেন এবং অক্সিজেনের টোটাল মাস অফ রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক, টোটাল মাস অফ মিথেন এন্ড অক্সিজেন is equal to total mass of carbon dioxide and water. So বিক্রিয়কের রিঅ্যাকট্যান্ট গুলোর টোটাল মাস প্রোডাক্টের টোটাল মাসের সঙ্গে সমান হবে। দ্যাট ইজ ভর বা মাস কনজার্ভ থাকবে, কোনো অবস্থাতেই মাস চেঞ্জ হয়ে যাবে না, টোটাল মাসটা সেম থাকবে। হ্যাঁ, মিথেনের মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, মিথেন থেকে মিথেনটাই থাকছে না, মিথেন থেকে কার্বন ডাই অক্সাইড ওয়াটার তৈরি হচ্ছে, অক্সিজেনটাই আর থাকছে না, ওখান থেকে কার্বন ডাই অক্সাইড ওয়াটার তৈরি হচ্ছে, কিন্তু বিক্রিয়ক বা রিঅ্যাকট্যান্টের টোটাল মাস বিক্রিয়াজাত বা প্রোডাক্টের টোটাল মাসের সঙ্গে ইকুয়াল থাকবে। সো প্রোডাক্টের টোটাল মাস ইজ ইকুয়াল টু রিঅ্যাকট্যান্টের টোটাল মাস, অর্থাৎ মাস অ্যাট এনি কস্ট কনজার্ভ থাকবে, মাসের টোটাল মাসের কোনো চেঞ্জ হবে না, টোটাল মাস সবসময় ফিক্সড বা কনস্ট্যান্ট থাকবে। একটা এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে ব্যাপারটা বুঝে নি। এক্সপেরিমেন্টটা কি বলছে? ল্যান্ডলস এক্সপেরিমেন্ট। ল্যান্ডলস এক্সপেরিমেন্ট, একটা এইচ শেপের টিউব নেওয়া হয়েছে, এই টিউবের দুটো বাহুর মাঝখানে একটা স্টপকক আছে, এখানে একটা স্টপকক আছে, যেটা থ্রু দিয়ে একদিকের উইং যেটা আছে, এদিকের যে উইং, এদিকের উইং এর কোনো যদি সলিউশন থাকে সেটা ওই দিকের উইং এ যেতে পারবে না যদি স্টপকক বন্ধ থাকে, আর স্টপকক খোলা থাকলে যেতে পারবে। সো লেফট উইং যেটা আছে, লেফট উইং এ সোডিয়াম ক্লোরাইডের সলিউশন আছে, লেফট উইং এ আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন। রাইট উইং যেটা আছে, রাইট উইং এ আছে হচ্ছে সিলভার নাইট্রেটের অ্যাকুয়াস সলিউশন, রাইট সাইডের উইং এ আছে হচ্ছে সিলভার নাইট্রেটের অ্যাকুয়াস সলিউশন।
এটা এদিকে আছে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন, এদিকে আছে সিলভার নাইট্রেটের অ্যাকুয়াস সলিউশন। সো এই অবস্থায় সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট এই অবস্থায় টোটাল সেটআপটার মাস নেওয়া হয়েছে, টোটাল মাস টোটাল ভর নেওয়া হলো পুরো সেটআপটার, পুরো যন্ত্রটার, ধরলাম সেটা হচ্ছে x গ্রাম। এবারে এদেরকে স্টপকক খুলে দেওয়া হয়েছে, দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে, উল্টে পাল্টে পুরো মিশিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সলিউশনগুলো একে অপরের সঙ্গে পুরোপুরি মিশে গেছে, স্টপকক খুলে দেওয়া হয়েছে। সো স্টপকক খুলে মিশিয়ে দিলে রিঅ্যাকশন হয়ে যাবে, কারণ সলিউশনগুলো একে অপরের সঙ্গে যে মিশবে এই রিঅ্যাকশনটা হয়ে যাবে। তোমরা জানো আগে থাকতেই যে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন জলীয় দ্রবণ আর সিলভার নাইট্রেটের অ্যাকুয়াস সলিউশন জলীয় দ্রবণ যদি একে অপরের সংস্পর্শে আসে তাহলে সিলভার ক্লোরাইডের সাদা রঙের অধক্ষেপ বা প্রেসিপিটেট তৈরি হয়, সিলভার ক্লোরাইডের সাদা রঙের অধক্ষেপ বা প্রেসিপিটেট তৈরি হয়, সঙ্গে সোডিয়াম নাইট্রেট তৈরি হবে, সোডিয়াম নাইট্রেটের অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ তৈরি হবে। তো মিশে যাওয়ার পরে নিশ্চয়ই দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড আর নেই, সিলভার নাইট্রেট আর নেই, তার জায়গায় দেখতে পাবো কি দেখতে পাবো, এই টিউবটার নিচে সাদা সাদা রঙের অধক্ষেপ তৈরি হচ্ছে, যেটা কিনা সিলভার ক্লোরাইডের অধক্ষেপ হবে। তো সিলভার ক্লোরাইডের অধক্ষেপ তৈরি হচ্ছে দেখতে পাবো পুরো টিউব জুড়ে, এদিকে টিউবে দুদিকে টিউবেই দেখতে পাবো, দুদিকের উইংসে কি দেখতে পাবো, সিলভার ক্লোরাইডে সাদা রঙের অধক্ষেপ বা প্রেসিপিটেট তৈরি হচ্ছে, যেটা কিনা নিচে আস্তে আস্তে সেটেল ডাউন হচ্ছে, নিচে আস্তে আস্তে থিতিয়ে পড়ছে, সঙ্গে পুরো সলিউশনটাতে সোডিয়াম নাইট্রেট তৈরি হয়ে গেছে, কারণ স্টপকক তো খুলে দিয়েছি, স্টপকক খুলে দিয়েছি মানে সব তো মিশে গেছে। সো মিশে যাওয়ার পরে এদিকেও রিঅ্যাকশন হচ্ছে, ওদিকেও রিঅ্যাকশন হচ্ছে। সো দুদিক থেকেই সিলভার ক্লোরাইডের সাদা রঙের অধক্ষেপ দেখতে পাচ্ছি, যেটা থিতিয়ে পড়ছে, সেটেল ডাউন হচ্ছে, আর সঙ্গে দেখতে পাচ্ছি সঙ্গে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে দুদিকের সলিউশনেই না তো সিলভার ক্লোরাইড আছে, সিলভার নাইট্রেট আছে, না সোডিয়াম ক্লোরাইড আছে, দুদিকের সলিউশনে এখন সোডিয়াম নাইট্রেট তৈরি হয়ে গেছে। সো বিক্রিয়ার আগে ছিল লেফটে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন, রাইটে সিলভার নাইট্রেটের অ্যাকুয়াস সলিউশন। বিক্রিয়ার পরে দুদিকের বাহুতেই মিশে গেছে যখন জলীয় দ্রবণটা অ্যাকুয়াস সলিউশনটা, তখন সাদা রঙের অধক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে প্রেসিপিটেট সিলভার ক্লোরাইডের, আর পুরো সলিউশনটাতে সোডিয়াম নাইট্রেটের অ্যাকুয়াস সলিউশন হয়ে গেছে। এই অবস্থায় যদি বিক্রিয়া হয়ে গেছে, এই অবস্থায় যদি আবার টোটাল মাস নেওয়া হয়, আফটার রিঅ্যাকশন টোটাল মাস দেখা যাবে সেম রয়ে গেছে, আফটার রিঅ্যাকশন টোটাল মাস আর বিফোর রিঅ্যাকশন টোটাল মাস সেম থাকছে, অর্থাৎ রিঅ্যাকশন হয়ে গেল কিন্তু রিঅ্যাকশনের পরে মাসের কোনো চেঞ্জ হলো না, মানে রিঅ্যাকট্যান্টের টোটাল মাস প্রোডাক্টের টোটাল মাসের সঙ্গে সেমই রইলো, দ্যাট ইজ ল অফ কনজারভেশন অফ মাস মেইনটেইনড হলো। এটা একটাই সিচুয়েশনে ভায়োলেট হয়ে যায়, কোথায়? লিমিটেশনটা কোথায়? লিমিটেশনটা কোথায় এই লটার? লিমিটেশনটা হচ্ছে যে নিউক্লিয়ার ফিশন যদি কোনো রিঅ্যাকশন হয়, নিউক্লিয়ার ফিশন, এই নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনে দেখা যায় যে কিছুটা মাসের লস হচ্ছে, লস ইন মাস, অর্থাৎ কিছুটা ভর নষ্ট হয়ে যাচ্ছে, কিছুটা ভর বা কিছুটা মাস নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে গিয়ে কি হচ্ছে? তুল্যাঙ্ক পরিমাণে শক্তির উদ্ভব ঘটছে। মাসের লস হয়, দি এনার্জি ইভলভ হচ্ছে, এনার্জি মাসের লস হচ্ছে, দিয়ে এনার্জির ইভলভ হচ্ছে। সো নিউক্লিয়ার ফিশন বা তেজস্ক্রিয় বিভাজন এই বিক্রিয়াগুলোতে দেখা যাচ্ছে যে মাস কিছুটা লস হচ্ছে। তাহলে ভরের নিত্যতা সূত্র কি মেনটেন্ড হচ্ছে না এই সমস্ত জায়গাতে? মাস লস কেমন করে হতে পারে? বিক্রিয়ার আগে মাস আর বিক্রিয়ার পরে মাস তো সেম থাকা উচিত। সো যতটা মাসের লস হচ্ছে দেখা যাচ্ছে তার সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণে শক্তির উদ্ভব ঘটছে, অ্যাকর্ডিং টু E = mc² ফর্মুলা। অর্থাৎ মাস লস হচ্ছে ঠিক কথা, মানে কোন একটা অ্যাটম আছে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে বলছি, কোন একটা ধরো অ্যাটম আছে, মেবি ইউরেনিয়াম অ্যাটম আছে, ইউরেনিয়াম অ্যাটমের উপরে হলো নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন, নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন হয়ে গেল। এর ফলে যে নতুন অ্যাটমস ফর্ম হলো, নতুন অ্যাটমস ফর্ম হলো, তাদের মাস দেখা গেল একটু লেস হয়ে গেল, লেসার মাস, অর্থাৎ কিছুটা মাস লস হয়েছে। যতটা মাস লস হয়েছে ততটা পরিমাণ তার তুল্যাঙ্ক পরিমাণ শক্তির উদ্ভব ঘটেছে। ইউরেনিয়াম অ্যাটম ছিল, ইউরেনিয়াম অ্যাটমের উপরে নিউক্লিয়ার ফিশন বা তেজস্ক্রিয় বিভাজন হয়েছে, তার ফলে নতুন কিছু অ্যাটম তৈরি হয়েছে। এখানে ইউরেনিয়াম অ্যাটম ধ্বংস হয়ে গেছে, যেটা আগেও বলেছিলাম নিউক্লিয়ার বিভাজনে ইউরেনিয়াম অ্যাটম ধ্বংস হয়ে যাবে, অ্যাটম ডিস্ট্রাক্টেবল। সো ধ্বংস হয়ে গেল, নতুন অ্যাটম তৈরি হলো, কিন্তু নতুন অ্যাটমগুলোর টোটাল মাস যদি দেখি, নতুন অ্যাটমগুলোর টোটাল মাস কম ইউরেনিয়াম অ্যাটমের থেকে।
ইউরেনিয়াম অ্যাটমের যা মাস ছিল সেখান থেকে নতুন অ্যাটমগুলোর টোটাল মাস কম, কিছুটা পরিমাণ মাসের ঘাটতি হয়ে যাচ্ছে, কিছুটা পরিমাণ মাসের ঘাটতি হয়ে যাচ্ছে। মনে হতেই পারে এদিকের মাস, বিক্রিয়কের মাস, রিঅ্যাকট্যান্টের মাস আর প্রোডাক্টের মাস তো সেম হওয়ার কথা, ইকুয়াল হওয়ার কথা। রিঅ্যাকট্যান্টের মাস আর প্রোডাক্টের মাস সেম বা ইকুয়াল না হয়ে প্রোডাক্টের মাস কিছুটা কমে যাচ্ছে, মানে ভরের নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস ভায়োলেটেড হচ্ছে, লটা ভায়োলেট হয়ে যাচ্ছে, লটা মেনটেন হচ্ছে না, কারণ কিছুটা মাস কমে যাচ্ছে, এটা মনে হতে পারে। কিন্তু সেই কমে যাওয়া মাসটা থেকে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের শক্তি তৈরি হয়ে যাচ্ছে। তাই অ্যাকচুয়ালি মাস কমে যাচ্ছে ঠিক কথা, কিন্তু সেই মাসের কোনো হিসেব পাওয়া যাচ্ছে না এরকমটা নয়। মাস কমে যাচ্ছে ঠিক কথা, রিঅ্যাকট্যান্টের টোটাল মাসের থেকে প্রোডাক্টের টোটাল মাস কমে গেছে, কিছুটা মাসের লস হয়েছে, কিন্তু তার মানে এটা নয় সেই লস্ট মাসটার কোনো হিসেবই পাওয়া যাচ্ছে না। সেই লস্ট মাসটা তখন আর মাস ফর্মে নেই, সেই লস্ট মাসটা কনভার্ট হয়ে গেছে এনার্জি ফর্মে। অর্থাৎ ওই লস্ট মাসটার হিসেব আছে, ওই লস্ট মাসের হিসেবটা আছে, ওটা মাস ফর্মে নেই, তাই মনে হচ্ছে যেন মাসটা কমে গেল, তাই মনে হচ্ছে লটা ভায়োলেট হলো, কিন্তু ওই মাসটার হিসেব আছে, ওই মাসটা থেকে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের এনার্জি তৈরি হয়ে গেছে অ্যাকর্ডিং টু E = mc² ইকুয়েশন। অর্থাৎ মাসটার হিসেবই নেই, মাসটা ভ্যানিশ হয়ে গেল এরকমটা হলো না, কনজার্ভ আছে, সবকিছুই কনজার্ভ আছে। হ্যাঁ ঠিক আছে, কিছুটা মাসের লস হয়েছিল, ওই লস্ট মাসটার হিসেব পাওয়া যাচ্ছে না, মানে যে ওর হিসেবে একদমই নেই তা নয়, মাস ফর্মে ওটার হিসেব পাওয়া যাচ্ছে না, বাট ওর হিসেবটা আছে, এনার্জি ফর্মে আছে, কারণ ওই লস্ট মাসটা এনার্জিতে কনভার্ট হয়ে গেছে অ্যাকর্ডিং টু দিস আইনস্টাইনস ফ্যাবুলাস ইকুয়েশন E = mc²। এই জন্য এটাকে মডিফাই করা হলো কি করে, লটাকে বলা হলো ল অফ কনজারভেশন of mass and energy, law of conservation of mass and energy, ভর ও শক্তির নিত্যতা সূত্র একসাথে বলা হলো, ভর ও শক্তির নিত্যতা সূত্র মেইনটেইন হবে। অর্থাৎ ভরের নিত্যতা সূত্রতে বা ল অফ কনজারভেশন অফ মাসে কি বলছে, যে মাস কনজার্ভড, আগে মাস পরে মাস সেম থাকবে। ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির নিত্যতা সূত্রতে কি বলছে, এনার্জি কনজার্ভড, এনার্জি ডিস্ট্রয় বা ক্রিয়েশন হবে না, এনার্জি খালি একটা ফর্ম থেকে অন্য ফর্মে চেঞ্জ হবে। আর দুজনকে কম্বাইন করে এখন যে কনজারভেশন লটা নিয়ে আসা হলো, সেটা কি বলছে, যে টোটাল মাস, রিঅ্যাকট্যান্টের টোটাল মাস, প্রোডাক্টের টোটাল মাস ফিক্স থাকবে, এনার্জিও কনজার্ভ থাকবে, এনার্জি খালি একটা ফর্ম থেকে অন্য ফর্মে চেঞ্জ হবে। কিন্তু যদি দেখা যায় মাসের কিছুটা লস হয়েছে, ওই লস্ট মাসেরও হিসেব থাকবে, ওই লস্ট মাস থেকে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টে এনার্জি তৈরি হবে। অর্থাৎ এমনিতে টোটাল মাস বিফোর রিঅ্যাকশন, টোটাল মাস আফটার রিঅ্যাকশন সেম থাকবে, এমনিতে এনার্জি কনজার্ভ থাকবে, এনার্জির কোনো ক্রিয়েশন ডিস্ট্রাকশন হবে না, এবং এনার্জি খালি একটা ফর্ম থেকে অন্য ফর্মে চেঞ্জ হবে। কিন্তু যদি কোনো রিঅ্যাকশনসে দেখতে পাওয়া যায় যে মাসের লস হচ্ছে, এর মানে ওই মাসটার হিসেব পাওয়া যাবে না তা নয়, ওই লস্ট মাসটাও ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট এনার্জিতে কনজার্ভ হয়ে যাচ্ছে। অর্থাৎ শুধু মাস বা শুধু এনার্জি যদি কোথাও ফেল হয়ে যায়, তাহলে তখন বলছে এনার্জি আর মাস দুজনে একসাথে কনজার্ভ থাকবে। অর্থাৎ রিঅ্যাকট্যান্টের আগে টোটাল মাস এন্ড এনার্জি, আর রিঅ্যাকট্যান্টের পরে টোটাল মাস এন্ড এনার্জি, এটা কনজার্ভ থাকবে, এটা সেম হবে। এতক্ষণ বলছিল রিঅ্যাকট্যান্টের আগে অনলি মাস আর রিঅ্যাকট্যান্টের পরে অনলি মাস সেম থাকবে, রিঅ্যাকট্যান্টের আগে টোটাল এনার্জি, রিঅ্যাকট্যান্টের পরে টোটাল এনার্জি সেম থাকবে। কিন্তু যখনই দেখছো মাস এনার্জিতে কনভার্ট হয়ে যেতে পারে, তখন বলা হলো রিঅ্যাকট্যান্টের আগে টোটাল মাস এন্ড এনার্জি দুটো ইজ ইকুয়াল টু রিঅ্যাকট্যান্টের পরে টোটাল মাস এন্ড এনার্জি দুটো। কারণ কিছুটা শুধু মাসকে বললে মাস কিছুটা কনভার্ট যদি হয়ে যায়, শুধু মাসের কনজারভেশন বলে মাস যদি কিছুটা কনভার্ট হয়ে যায়, তাহলে সেই মাসটার হিসেব পাওয়া যাচ্ছে না। শুধু এনার্জি বললে যদি এনার্জি কিছুটা তৈরি হয়, এক্সট্রা এনার্জি কিছুটা তৈরি হয়ে যায়, ওই এনার্জিটা কোত্থেকে এলো তার হিসেব পাওয়া যাচ্ছে না। তাই শুধু মাস বা শুধু এনার্জি বললে কিছুটা লস্ট মাসের হিসেব পাওয়া যাচ্ছে না, বা কিছুটা এক্সট্রা এনার্জি তৈরি হলো কোথা থেকে এলো সেটা তার হিসেব পাওয়া যাচ্ছে না। তাই বলা হলো মাস এবং এনার্জি টোটালটা বিফোর রিঅ্যাকশন should be equal to mass and energy totalটা after reaction. That is law of conservation of mass and energy, ভর এবং শক্তির একত্রিত নিত্যতা সূত্র। এইভাবে ভরের নিত্যতা সূত্রে যেটুকু সীমাবদ্ধতা বা ভায়োলেশন দেখতে পাওয়া যাচ্ছিল সেটাকে ওভারকাম করা হলো। চলে আসছে আমরা নেক্সট লতে। নেক্সট ল বলছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বলছে নেক্সট ল। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, স্থির আনুপাতিক সূত্র। কি বলছে দেখো, স্থির আনুপাতিক সূত্র বা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, স্থির অনুপাত। আমরা যদি জলের মাস রেশিও বা ভরের অনুপাত নেওয়ার চেষ্টা করি, জল
সেখানে হাইড্রোজেন ইস টু অক্সিজেনের মাস রেশিও বা অনুপাত নেওয়ার চেষ্টা করছি ভরের মাস রেশিও, মনে রাখতে হবে মাস রেশিও বা ভরের অনুপাত নেওয়ার চেষ্টা করছি জলের মধ্যে। তাহলে জলের আমরা হাইড্রোজেনের আমরা জানি অ্যাটমিক মাস হচ্ছে 1 এন্ড অক্সিজেনের আমরা জানি অ্যাটমিক মাস হচ্ছে 16। অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর, অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর, তাই তো? আমরা এটা জানি অ্যাটমিক হাইড্রোজেনের জন্য জানি অ্যাটমিক ওয়েট হচ্ছে 1 এন্ড অক্সিজেনের জন্য জানি অ্যাটমিক ওয়েট হচ্ছে 16। তাহলে এখান থেকে যদি মাসের রেশিওটা বার করার চেষ্টা করি তাহলে মাস রেশিও বের হবে হাইড্রোজেন আছে দুটো 1:2:16 আছে, অক্সিজেন আছে একটা 16:1 দ্যাট ইজ 1:8 বের হবে সিম্পলিফাই করলে, তাই তো? অর্থাৎ হাইড্রোজেনের অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট ছিল হচ্ছে 1 পারমাণবিক ভর, দুটো হাইড্রোজেন ইস টু অক্সিজেনের অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট হচ্ছে 16 ইনটু একটা অক্সিজেন অ্যাটম। তাহলে এটা বের হচ্ছে তাদের মাস রেশিও। এখন জলের সোর্স চাই হোক না কেন এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। সোর্স চাই হোক, জলের সোর্স হতে পারে ড্রিঙ্কিং ওয়াটার, রিভার ওয়াটার, পন্ড ওয়াটার, সি ওয়াটার, পৃথিবীর মধ্যের জল, পৃথিবীর বাইরের জল, বিশ্বব্রহ্মাণ্ডে যেখানেই জল থাক না কেন সেটা যদি জল হয়, তার সোর্স চাই হোক না কেন সেটা যদি জল হয়, তাহলে জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের মাস রেশিও অলওয়েজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ স্থির অনুপাত বা কনস্ট্যান্ট প্রপোর্শনে থাকবে। মাস রেশিও কনস্ট্যান্ট প্রপোর্শনে থাকবে, স্থির অনুপাতে থাকবে। যদি সাবস্টেন্সটা একটাই সাবস্টেন্স হয় তার সোর্স যাই হোক না কেন তার মধ্যে যে অ্যাটমগুলো আছে তাদের মাস রেশিও বা ভরের অনুপাত সবসময় একটা স্থির কনস্ট্যান্ট রেশিও হবে। একই রকম ভাবে যদি আমরা কার্বন ডাই অক্সাইডকেও নিয়ে নিই, কার্বন ডাই অক্সাইডও আমরা জানি কার্বনের অ্যাটমিক মাস কত, কার্বনের অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে কার্বন ডাই অক্সাইডে কার্বন ইস টু অক্সিজেন যদি আমরা করি, কার্বন ইস টু অক্সিজেন, কার্বন হচ্ছে 12:1 ইস টু অক্সিজেন হচ্ছে 16:2, দ্যাট ইজ 12:32। সিম্পলিফাই করলে আসবে 3:8, 3:8। এটাও ফিক্সড, এটাও কনস্ট্যান্ট। কার্বন ডাই অক্সাইডের সোর্স অনেক কিছু হতে পারে, কয়লাকে জ্বাললে কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে, আবার ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলেও কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাসের সোর্স চাই হোক না কেন, ভলকানো থেকেও কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোয়, পৃথিবীর বাইরে অনেক জায়গায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের অস্তিত্ব আছে। সো কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি হয় সেখানে কার্বন এবং অক্সিজেনের মাসের রেশিও ভরের অনুপাত সর্বদা ধ্রুবক কনস্ট্যান্ট ফিক্স থাকবে, স্থির অনুপাতিক সূত্র। চলে যাচ্ছে আমরা পরের সূত্রতে, ল অফ মাল্টিপল প্রপোর্শন, গুণ আনুপাতিক সূত্র। গুণ আনুপাতিক সূত্র এখানে আমরা অক্সিজেন নাইট্রোজেনের 5টা অক্সাইডকে কনসিডার করছি। নাইট্রোজেনের 5টা অক্সাইড, কি কি অক্সাইড? নাইট্রোজেনের 5টা অক্সাইডকে কনসিডার করছি। প্রথমটা হচ্ছে N2O, তারপরে হচ্ছে NO, তারপরে হচ্ছে NO2, তারপরে হচ্ছে N2O2 আর লাস্টে হচ্ছে N2O5। এরা হচ্ছে নাইট্রোজেনের 5টা অক্সাইড। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নাইট্রোজেন ইস টু অক্সিজেন মাস রেশিওটা ক্যালকুলেট করব। নাইট্রোজেন ইস টু অক্সিজেনের মাস রেশিও ভরের অনুপাত ক্যালকুলেট করব। ভরের অনুপাত কেমন করে ক্যালকুলেট করে আমরা জেনে নিয়েছি। প্রত্যেকটা ক্ষেত্রে নাইট্রোজেন ইস টু অক্সিজেনের মাস রেশিওটা আমরা ক্যালকুলেট করব, ভরের অনুপাত ক্যালকুলেট করব। কেমন করে ক্যালকুলেট করে সেটা আমরা একটু আগেই দেখলাম। তো সেই নিয়ম অনুযায়ী আমরা যদি ক্যালকুলেট করার চেষ্টা করি আমাদের মনে রাখতে হবে নাইট্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 14 পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস, আর অক্সিজেনের পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস আগেই দেখেছি 16। তাহলে সেই অনুযায়ী আমরা N:2O নাইট্রোজেন ইস টু অক্সিজেনের মাস রেশিও ক্যালকুলেট করছি 14:2 দ্যাট ইজ 28:16। তারপরটা হবে হচ্ছে 14:16, তারপরটা হবে হচ্ছে 14:16:2 দ্যাট ইজ 32, তারপরটা হবে হচ্ছে 14:2 দ্যাট ইজ 28:16:2 দ্যাট ইজ 32, আর লাস্টেরটা হবে হচ্ছে 14:2 দ্যাট ইজ 28:16:5 দ্যাট ইজ 80। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি নাইট্রোজেনের ডিফারেন্ট মাসের প্রপোর্শনের সঙ্গে অক্সিজেনের ডিফারেন্ট মাসের প্রপোর্শন রিঅ্যাক্ট করে বিভিন্ন অক্সাইডগুলো তৈরি করেছে, ডিফারেন্ট অক্সাইড তৈরি করেছে। নাইট্রোজেনের কোনো ফিক্সড অ্যামাউন্ট এর সঙ্গে অক্সিজেনের কোনো ফিক্সড অ্যামাউন্ট রিঅ্যাক্ট করেনি টু প্রোডিউস দিস অক্সাইডস। নাইট্রোজেনের ডিফারেন্ট অক্সাইড ডিফারেন্ট মাসের প্রপোর্শনের সঙ্গে ডিফারেন্ট ভরের প্রপোর্শন এখানে রিঅ্যাক্ট করেছে। সো নাইট্রোজেনের ডিফারেন্ট মাস প্রপোর্শনের সঙ্গে অক্সিজেনের ডিফারেন্ট মাস প্রপোর্শন রিঅ্যাক্ট করেছে, যে ডিফারেন্ট অক্সাইডস তৈরি করেছে নাইট্রোজেন অক্সাইডস। এখন এখানে এই সবকটাতে নাইট্রোজেনের প্রপোর্শনটাকে ফিক্স করব।
নাইট্রোজেনের প্রপোর্শনটাকে ফিক্স করব, নাইট্রোজেনের একটা ফিক্সড মাসের প্রপোর্শনে আসবো। সো নাইট্রোজেনের ফিক্সড মাসের প্রপোর্শন আমরা 14 এ ধরো চলে এলাম, অর্থাৎ সবকটাতেই এখন নাইট্রোজেনকে ফিক্সড মাস প্রপোর্শন 14 এ নিয়ে আসছি। নাইট্রোজেনের ফিক্সড মাস প্রপোর্শন 14 এ এলে এটা হয় 14:8, এটা হয় 14:16 as it is, এটা হয় 14:32 as it is, এটা হয় 14:16, এটা হয় 14:80, সরি 14:40। সো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এবং অক্সিজেন যে আছে, সো নাইট্রোজেন এবং অক্সিজেন যে আছে তাদের ক্ষেত্রে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে মাসের রেশিওটাকে এখন নাইট্রোজেনের প্রপোর্শনটাকে, নাইট্রোজেনের মাস প্রপোর্শনটাকে আমরা 14 এ ফিক্স করে দিয়েছি, নাইট্রোজেনের মাস প্রপোর্শনকে আমরা ফিক্স করেছি 14 এ, এন্ড এখন দেখতে পাচ্ছি একটা ফিক্সড প্রপোর্শন মাস অফ নাইট্রোজেন দ্যাট ইজ 14 পার্ট, একটা ফিক্সড প্রপোর্শন মাস অফ নাইট্রোজেন দ্যাট ইজ 14 পার্ট, তার সঙ্গে যে ডিফারেন্ট রেশিওতে অক্সিজেন রিঅ্যাক্ট করেছে, যে ডিফারেন্ট অনুপাতে অক্সিজেন রিঅ্যাক্ট করেছে, সেইগুলো হচ্ছে 8, 16, 32, 16, 40। সো অক্সিজেন একটা ফিক্সড প্রপোর্শন অফ নাইট্রোজেন দ্যাট ইজ 14 পার্ট অফ নাইট্রোজেন, 14 পার্ট অফ নাইট্রোজেনের সঙ্গে ডিফারেন্ট প্রপোর্শনের অক্সিজেন রিঅ্যাক্ট করেছে। যে প্রপোর্শনে অক্সিজেনগুলো রিঅ্যাক্ট করে গেছিল, এখন তাদের যদি রেশিও নিই, যে প্রপোর্শনে অক্সিজেনগুলো রিঅ্যাক্ট করে গেছে তাদের যদি রেশিও নিই, এই রেশিওটা দেখা যাবে একটা সিম্পল হোল নাম্বার রেশিও আসছে, এই রেশিওটা দেখা যাবে একটা সিম্পল হোল নাম্বার রেশিও আসছে। দেখা যাবে এটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও আসছে। সো তার মানেটা কি? তার মানে হচ্ছে নাইট্রোজেনের এবং অক্সিজেনের বিভিন্ন যে অক্সাইডগুলো তৈরি হয়েছে সেইগুলোতে নাইট্রোজেনের প্রপোর্শনটাকে, নাইট্রোজেনের মাসের প্রপোর্শনকে যদি ফিক্স করে দিই, তাহলে একটা ফিক্সড প্রপোর্শন অফ নাইট্রোজেনের মাসের সঙ্গে একটা ফিক্সড প্রপোর্শন অফ নাইট্রোজেন মাস 14 ইউনিট, 14 পার্ট, তার সঙ্গে যে প্রপোর্শনে অক্সিজেনগুলো রিঅ্যাক্ট করে গেছে সেই প্রপোর্শনগুলোর রেশিও একটা সিম্পল হোল নাম্বার রেশিও হবে, দ্যাট ইজ গুণানুপাতিক সূত্র বা ল অফ মাল্টিপল প্রপোর্শন। নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে যে ডিফারেন্ট কম্পাউন্ডস তৈরি করেছে, যে কোনো দুটো এলিমেন্ট মিলে যদি ডিফারেন্ট কম্পাউন্ডস তৈরি করে, তাদের মধ্যে যে কোনো একটা এলিমেন্টের মাসের প্রপোর্শনকে যদি ফিক্স করে দিই, একটা এলিমেন্টের মাসের প্রপোর্শনকে ফিক্স করে দিই, তাহলে একটা এলিমেন্টের মাসের প্রপোর্শনটাকে ফিক্স করেছি, এই অবস্থায় ওই ফিক্সড প্রপোর্শনের সঙ্গে অন্য এলিমেন্টটা যে প্রপোর্শনে রিঅ্যাক্ট করেছে সেই প্রপোর্শনগুলোর রেশিও একটা সিম্পল হোল নাম্বার রেশিও হবে, সরল পূর্ণ সংখ্যার অনুপাত হবে। দিস ইজ ল অফ মাল্টিপল প্রপোর্শন। চলে আসছি আমাদের পরের প্রপোর্শনটাতে, যেটা হচ্ছে গুণানুপাতিক সূত্র, আচ্ছা মিথানুপাতিক সূত্র, দ্যাট ইজ ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। নিশ্চয়ই মাস রেশিও কেমন করে ক্যালকুলেট করতে হয় সেটা বুঝে গেছো। সো চলে আসছি আমরা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন বা গুণানুপাতিক সূত্র, সরি মিথানুপাতিক। সো আমরা এখন দেখছি ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন মানে কোনটা? মিথানুপাতিক সূত্র। ওকে, সো কি বলছে? দেখতে পাচ্ছি তিনটে এলিমেন্ট আছে, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। হাইড্রোজেন, সালফার, অক্সিজেন তিনটে এলিমেন্ট প্রেজেন্ট আছে। হাইড্রোজেন অক্সিজেনের কম্পাউন্ড হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে ওয়াটার, হাইড্রোজেন অক্সিজেনের কম্পাউন্ড। সালফার অক্সিজেনের কম্পাউন্ড হচ্ছে SO2। আচ্ছা লিখে দিই পাশে আরেকবার যদি স্পষ্ট না বোঝা যায়। হাইড্রোজেন, অক্সিজেন, সালফার তিনজনের কম্পাউন্ড আছে। হাইড্রোজেন অক্সিজেনের কম্পাউন্ড হচ্ছে ওয়াটার, সালফার অক্সিজেনের কম্পাউন্ড হচ্ছে SO2, আর হাইড্রোজেন সালফারের কম্পাউন্ড হচ্ছে H2S। এর মধ্যে যে কোনো দুটো কম্পাউন্ডকে আমি চুজ করছি র্যান্ডমলি, ঠিক আছে? সো আমি ধরছি, আমি চুজ করলাম হয়তো, ধরে নিচ্ছি, ধরো আমি চুজ করলাম হয়তো ওয়াটার এবং SO2, এদেরকে র্যান্ডমলি চুজ করলাম প্রথমে। সো তিনটে এলিমেন্ট ছিল, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16, হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1 এন্ড সালফারের অ্যাটমিক মাস হচ্ছে 32, পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েট 32। এবারে এদের তিনজন কম্পাউন্ড ছিল, তিনজন কম্পাউন্ডের মধ্যে যে কোনো দুটো কম্পাউন্ডকে চুজ করেছি, ওয়াটার এন্ড SO2। এখন ওয়াটারে আমরা কি করব? প্রথমে ওয়াটারে আমরা হাইড্রোজেন ইস টু অক্সিজেনের মাস রেশিও, ভরের অনুপাত বার করছি। হাইড্রোজেন ইস টু অক্সিজেনের মাস রেশিও বা ভরের অনুপাত বের হচ্ছে 2:16। কেমন করে ভরের অনুপাত বা মাস রেশিও ক্যালকুলেট করতে আমরা এর আগেই দেখে নিয়েছি অলরেডি। এন্ড একইভাবে আমরা সালফার ডাইঅক্সাইড, সেখানেও আমরা সালফার ইস টু অক্সিজেনের মাসের রেশিও বার করছি। সালফার ইস টু অক্সিজেনের মাসের রেশিও বের হচ্ছে 32:32।
এটা বের হচ্ছে। ওকে, সালফার 32 অ্যাটমিক ওয়েট, অক্সিজেন হচ্ছে 16, 16 গুণ 2 দ্যাট ইজ 32। তাহলে এখন আমরা চলে এসেছি ওয়াটারে 16 পার্ট অক্সিজেনের সঙ্গে 2 পার্ট হাইড্রোজেন অ্যাড হচ্ছে। সালফার ডাইঅক্সাইডে 32 পার্ট অক্সিজেনের সঙ্গে 32 পার্ট সালফার অ্যাড হচ্ছে। সো দুজনেরই কমন এলিমেন্ট হচ্ছে অক্সিজেন। তাই অক্সিজেনের এখন প্রপোর্শনটাকে আমরা ফিক্স করে দিচ্ছি। অক্সিজেনের প্রপোর্শনকে ফিক্স করে এটাকেও 4:32 করে দিলাম, 4:32 করে দিলাম। তাহলে এখন কি হয়ে গেল, ওয়াটারেও অক্সিজেনের 32 পার্টের সঙ্গে হাইড্রোজেনের 4 পার্ট অ্যাড হয়, সালফার ডাইঅক্সাইডও অক্সিজেনের 32 পার্টের সঙ্গে সালফারের 32 পার্ট অ্যাড হয়। তাহলে এখন যদি হাইড্রোজেন আর সালফার অ্যাড হতো তাহলে দিয়ে H2S তৈরি করতো, তাহলে H2S এর মধ্যে হাইড্রোজেন এবং সালফারের এক্সপেক্টেড রেশিও কত হতো? অক্সিজেনের 32 পার্টের সঙ্গে হাইড্রোজেন 4 পার্ট অ্যাড হয়েছে, আবার অক্সিজেনের 32 পার্টের সঙ্গে সালফারের 32 পার্ট অ্যাড হয়েছে। তাহলে হাইড্রোজেন আর সালফার কম্বাইন করলে ওদের এক্সপেক্টেড রেশিও হতো 4:32। এটা এক্সপেক্টেড হওয়ার কথা ছিল, কারণ দুজনেই হাইড্রোজেন এবং সালফার দুজনেই অক্সিজেনের একটা ফিক্সড অ্যামাউন্টের সঙ্গে অ্যাড হচ্ছে। হাইড্রোজেনও অক্সিজেনের ফিক্সড অ্যামাউন্ট 32 পার্টের সঙ্গে অ্যাড হচ্ছে, সালফারও অক্সিজেনের ফিক্সড অ্যামাউন্ট 32 পার্টের সঙ্গে অ্যাড হচ্ছে। দুজনেই অক্সিজেনের একটা ফিক্সড পার্ট 32 এর সঙ্গে অ্যাড হচ্ছে, একটা ফিক্সড মাস প্রপোর্শন। হাইড্রোজেনের একটা মাসের ফিক্সড প্রপোর্শনের সঙ্গে অক্সিজেনের সঙ্গে অ্যাড হয়েছে, সালফারও মাসের একটা ফিক্সড প্রপোর্শনের সঙ্গে অক্সিজেনের সঙ্গে অ্যাড হয়েছে। তাই অক্সিজেনের একটা ফিক্সড প্রপোর্শনের সঙ্গে হাইড্রোজেন আর সালফার অ্যাড হয়েছে। অক্সিজেনের একটা ফিক্সড প্রপোর্শন 32 পার্ট, তার সঙ্গেই হাইড্রোজেন এবং সালফার সেপারেটলি অ্যাড হয়েছিল, দি ওয়াটার আর সালফার ডাইঅক্সাইড তৈরি করেছিল। এখন হাইড্রোজেন আর সালফার যদি নিজেরা অ্যাড হয় তাহলে তাদের এক্সপেক্টেড মাস রেশিও হওয়া উচিত 4:32। এখন H2S এর মধ্যে আমরা অ্যাকচুয়াল রেশিও দেখব। অ্যাকচুয়াল রেশিও কত হাইড্রোজেন ইস টু সালফার? সো অ্যাকচুয়াল রেশিও হচ্ছে 2:32। এই এক্সপেক্টেড রেশিও আর অ্যাকচুয়াল রেশিও ক্যালকুলেট করতে হবে। এক্সপেক্টেড রেশিও বাই অ্যাকচুয়াল রেশিও, এদের রেশিও ক্যালকুলেট করতে হবে। সো এক্সপেক্টেড রেশিও হচ্ছে 4/32, অ্যাকচুয়াল রেশিও হচ্ছে 2/32। সো দ্যাট ইজ 4/2 বা 2:1, যেটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও বা সরল পূর্ণ সংখ্যার গুণিতক, সরল পূর্ণ সংখ্যার অনুপাত। সিম্পল হোল নাম্বার রেশিও বা সরল পূর্ণ সংখ্যার অনুপাত। তার মানে পুরো সিচুয়েশনটা দাঁড়ালো এরকম যে আমরা যে কোনো দুটো কম্পাউন্ড নিয়েছি যাদের মধ্যে অক্সিজেন এক্ষেত্রে কমন এলিমেন্ট, কম্পাউন্ড দুটোর মাসের রেশিও ক্যালকুলেট করেছি। অক্সিজেনটা যেহেতু কমন এলিমেন্ট, অক্সিজেনের মাসের প্রপোর্শনকে ফিক্স করেছি, সেই ফিক্স প্রপোর্শন মাসের সঙ্গে অন্য দুজন কি কি প্রপোর্শনে রিঅ্যাক্ট করতে পারতো সেই এক্সপেক্টেড রেশিও বার করেছি। এবারে অন্য দুজন যদি অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট করে যে কম্পাউন্ড তৈরি করেছে H2S, সেখানে তাদের মাসের রেশিও বের করেছি এবং এক্সপেক্টেড রেশিও এবং অ্যাকচুয়াল রেশিওটাকে সিম্পল হোল নাম্বার রেশিও শো করেছি। এটাই হচ্ছে মিথ্যানুপাতিক সূত্র বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। তুমি চাইলে এটা অন্যভাবেও করতে পারতে, বাড়িতে ট্রাই করবে। তুমি চাইলে H2S আর SO2 কেও নিতে পারতে, যে H2S আর SO2 নিতে, H2S SO2 তে কমন হচ্ছে সালফার, তাহলে H2S এ হাইড্রোজেন আর সালফারের মাস রেশিও বার করতে, সালফার আর অক্সিজেনের মাস রেশিও বার করতে। এবারে এই দুজনেরই মাস রেশিও বের করার পরে এদের মধ্যে কমন এলিমেন্ট হচ্ছে সালফার, সালফারের মাসের প্রপোর্শনকে ফিক্স করতে, দিয়ে দেখতে হাইড্রোজেন এবং অক্সিজেন যদি কম্বাইন করে ওয়াটার তৈরি করে সেখানে এক্সপেক্টেড রেশিও কত হচ্ছে, তারপরে চেক করতে ওয়াটারের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের অ্যাকচুয়াল রেশিও কত, তারপরে এক্সপেক্টেড আর অ্যাকচুয়াল মাস রেশিও বার করতে, এন্ড দেখাতে সেটাও একটা সিম্পল হোল নাম্বার হবে। সেটা যে 2:1ই হবে এটা নয়, বাট সেটা একটা সিম্পল হোল নাম্বার হবে। তার মানে মিথ্যানুপাতিক সূত্র প্রযোজ্য হচ্ছে, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। চলে আসছে আমাদের একদম লাস্ট লতে, সেটা হচ্ছে গে-লুসাকস ল অফ কম্বাইনিং ভলিউম, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। বলছে যদি চাপ আর উষ্ণতা স্থির থাকে, প্রেসার এন্ড টেম্পারেচার এই দুজন যদি কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে, প্রেসার আর টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে, তাহলে যদি দুজন গ্যাস বিক্রিয়া করে, নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে, তাহলে এই বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট গ্যাসগুলো এদের ভলিউমের রেশিও একটা সিম্পল হোল নাম্বার রেশিও হবে। অর্থাৎ 1 ভলিউম মানে মেবি 1 লিটার নাইট্রোজেন গ্যাসের সঙ্গে 3 লিটার বা 3 ভলিউম হাইড্রোজেন গ্যাস হয়তো রিঅ্যাক্ট করবে। দ্যাট ইজ এখন কিন্তু মাসের রেশিও নয়,
এখন ভলিউম রেশিও, আয়তন অনুপাত কেমন হবে? রিঅ্যাক্ট্যান্ট গ্যাসগুলোর আয়তনের অনুপাত একটা সিম্পল হোল নাম্বার রেশিও হবে যদি টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থাকে। সো টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থাকলে যদি বিভিন্ন গ্যাস রিঅ্যাকশন করে তাহলে সেই গ্যাসগুলোর ভলিউম রেশিও, যদি বিভিন্ন গ্যাস রিঅ্যাকশন করে টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট আছে, এই অবস্থায় বিভিন্ন গ্যাস রিঅ্যাকশন করছে, বিভিন্ন গ্যাস রিঅ্যাকশন করলে ভলিউম রেশিও কি হবে? একটা সিম্পল হোল নাম্বার রেশিও থাকবে রিঅ্যাক্ট্যান্ট গ্যাসগুলোর মধ্যে। যেরকম দেখতে পাচ্ছি নাইট্রোজেনের এবং হাইড্রোজেনের ভলিউম রেশিও হচ্ছে 1:3, অর্থাৎ 1 ভলিউম নাইট্রোজেন বা 1 লিটার নাইট্রোজেনের সঙ্গে 3 ভলিউম হাইড্রোজেন বা 3 লিটার নাইট্রোজেন রিঅ্যাক্ট করবে যাতে অ্যামোনিয়া তৈরি হয়। এখন যদি প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে ওটাও যদি গ্যাসিয়াস হয়, ওটা গ্যাসিয়াস নাও হতে পারতো, বাট যদি ওটাও গ্যাসিয়াস হয় তাহলে রিঅ্যাক্ট্যান্ট গ্যাসগুলোর সঙ্গে প্রোডাক্ট গ্যাসটাও একটা ভলিউমের সিম্পল হোল নাম্বার রেশিওতে থাকবে। ভলিউমের সিম্পল হোল নাম্বার রেশিও মেইনটেইন করবে। টেম্পারেচার প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে রিঅ্যাক্ট্যান্ট গ্যাসগুলো নিজেদের মধ্যে ভলিউমের যে রেশিওতে রিঅ্যাক্ট করে সেটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও হয়। প্রোডাক্ট যদি গ্যাস হয়, প্রোডাক্ট নাও হতে পারতো গ্যাসিয়াস, বাট প্রোডাক্টটাও যদি গ্যাসিয়াস হয় তাহলে ওই সেম টেম্পারেচার প্রেসারে প্রোডাক্টের সঙ্গে রিঅ্যাক্ট্যান্ট গ্যাসগুলোর রেশিও সিম্পল হোল নাম্বার রেশিও থাকবে। সো দিস ইজ গেলুসাকস ল অফ কম্বাইনিং ভলিউম। এখানে এই 1, 3, 2 ভ্যালুগুলো এলো থেকে কিছুই না, এগুলো স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট, ব্যালেন্স করতে গিয়ে যে ভ্যালুগুলো এসছে সেটাই তাদের ভলিউমের রেশিও হচ্ছে। ব্যালেন্স করতে গিয়ে নাইট্রোজেনের ভলিউম হচ্ছে 1 ভলিউম, ব্যালেন্স করতে হাইড্রোজেনের ভলিউম 3 ভলিউম এবং অ্যামোনিয়ার ভলিউম 2 ভলিউম। তো ব্যালেন্স করতে গিয়ে যে ভলিউমগুলো এলো, যে ভ্যালুগুলো এলো, ব্যালেন্সিং এর জন্য যে কনস্ট্যান্টগুলো এলো যাদেরকে বলা হয় স্টয়চিওমেট্রিক কনস্ট্যান্ট, সেই ভ্যালুগুলোই, সেই কনস্ট্যান্টগুলোই বেসিক্যালি ভলিউমের রেশিওকে ইন্ডিকেট করছে। সো নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুজনেই গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট, এদের রেশিওটা সিম্পল হোল নাম্বার রেশিও 1:3। প্রোডাক্ট তৈরি হয়েছে অ্যামোনিয়া গ্যাস, সেটাও একটা গ্যাসিয়াস প্রোডাক্ট, সেটাও রিঅ্যাক্ট্যান্ট গ্যাসগুলোর সঙ্গে সিম্পল হোল নাম্বার রেশিও মেইনটেইন করছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার। দিস ইজ গেলুসাকস ল অফ কম্বাইনিং ভলিউম। সো এখানে আমরা দেখলাম পুরোপুরি ভাবে 5টা ল, একদম ক্লিয়ারলি 5টা লকে আমরা এখানে ফিগার আউট করে নিলাম যে কেমন করে 5টা ল চলছে, এই 5টা ল কেমন করে এক্স্যাক্টলি এক্সিকিউট হচ্ছে এবং তার টোটাল অ্যাপ্লিকেশনসটা আমরা এখন দেখলাম। নেক্সট আমরা দেখতে চলেছি অ্যাভোগাড্রো ল, অ্যাভোগাড্রো হাইপোথিসিস। অ্যাভোগাড্রো হাইপোথিসিসের ইম্পর্টেন্সটা কি? যখন এই অ্যাভোগাড্রো হাইপোথিসিস আসছে তখন অবধি এলিমেন্ট সাবস্টেন্সের স্মলেস্ট পার্টিকেলকে অ্যাটম হিসেবেই জানা আছে। সাবস্টেন্সের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে অ্যাটম, এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল অ্যাটম, কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল কম্পাউন্ড অ্যাটম। মলিকুলের কোনো কনসেপ্ট নেই। যে কোনো সাবস্টেন্স এলিমেন্ট হতে পারে, কম্পাউন্ড হতে পারে, মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ। সাবস্টেন্স যা কিছুই হোক না কেন, এলিমেন্ট বা কম্পাউন্ড যা ইচ্ছা হোক, মৌলিক পদার্থ এলিমেন্ট বা যৌগিক পদার্থ কম্পাউন্ড, তার স্মলেস্ট পার্টিকেলকে অ্যাটমই ধরে চলা হচ্ছে। মৌলিক পদার্থ বা এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে একটা অ্যাটম, যৌগিক পদার্থ বা কম্পাউন্ডের একটা স্মলেস্ট পার্টিকেল সেটা হচ্ছে একটা যৌগিক পরমাণু বা কম্পাউন্ড অ্যাটম। অর্থাৎ অ্যাটমই হচ্ছে স্মলেস্ট পার্টিকেল, মলিকুলের কোনো কনসেপ্ট নেই। অ্যাভোগাড্রো ল থ্রু দিয়ে প্রথম মলিকুলের কনসেপ্ট আসতে চলেছে। মলিকুল যে আলাদা একটা ব্যাপার, সবই যে অ্যাটম নয়, এলিমেন্টেরও স্মলেস্ট অ্যাটম, কম্পাউন্ডেরও স্মলেস্ট অ্যাটম, এটা যে নয়, এলিমেন্টের স্মলেস্ট অ্যাটম বাট কম্পাউন্ডের জন্য যেটা মলিকুলের কনসেপ্ট আছে, অর্থাৎ এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে অ্যাটম, কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে কম্পাউন্ড অ্যাটম বা যৌগিক পরমাণু, এটা যে নয়, মলিকুল বলে আলাদা একটা এন্টিটি আছে, একটা স্পিসিস আছে, এই ব্যাপারটা প্রথম আসতে চলেছে। তার জন্য আমরা অ্যাভোগাড্রোর লটা প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করছি অ্যাভোগাড্রোর এক্সপেরিমেন্টে যাওয়ার আগে। এবং এই এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে যেহেতু মলিকুলের কনসেপ্ট আসবে তাই মলিকুলগুলোর ফর্মুলাও ডিসকভার হবে। অর্থাৎ এই এক্সপেরিমেন্টের আগে পর্যন্ত মলিকুলের ফর্মুলা, হাইড্রোজেনের ফর্মুলা যে H2, ক্লোরিনের ফর্মুলা Cl2, হাইড্রোজেন ক্লোরাইডের ফর্মুলা HCl, এগুলো ডিসকভার ছিল না। তাই মলিকুলের ফর্মুলাটা প্রথমবারের জন্য ডিসকভার হতে চলেছে থ্রু দিস এক্সপেরিমেন্টস। সো দেখে নেওয়া যাক অ্যাভোগাড্রোর লটা কি ছিল, প্রথমে আমরা সেটা দেখব। অ্যাভোগাড্রোর লটা বলছে যদি টেম্পারেচার প্রেসার সেম হয়, প্রেসার টেম্পারেচার যদি সেম হয় মানে কনস্ট্যান্ট থাকে, প্রেসার টেম্পারেচার যদি সেম হয় মানে কনস্ট্যান্ট থাকে, তাহলে ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস contains equal number of molecules. মানে কি? মানে হচ্ছে যদি দুটো গ্যাসের ভলিউম সেম হয়
তাহলে তাদের মধ্যে মলিকুলের নাম্বারও সেম হবে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার। টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থাকলে দুটো গ্যাসের ভলিউম সেম হলে তাদের মলিকুলার নাম্বার, তাদের মধ্যে প্রেজেন্ট মলিকুলের নাম্বারও সেম হবে, অণু সংখ্যাও সেম হবে। দুটো গ্যাসের ভলিউম সেম, আয়তন সেম, তো তাদের মলিকুল নাম্বার সেম, অণু সংখ্যা সেম। আবার উল্টো ভাবে দুটো গ্যাসের মধ্যে অণু সংখ্যা সেম, মলিকুল নাম্বার সেম, ওই গ্যাস দুটোর মধ্যে ভলিউম সেম হবে, আয়তন সেম হবে। ভলিউম সেম তো মলিকুল নাম্বার সেম, বা মলিকুল নাম্বার বা অণু সংখ্যা সেম তো ভলিউম সেম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর লটা। এই লয়ের উপরে বেস করে এখন এক্সপেরিমেন্টটা কি হচ্ছিল দেখে নেওয়া যাক। তখন অবধি ফর্মুলা ডিসকভার্ড নয়, কারণ মলিকুলের কনসেপ্ট আসেনি, অ্যাভোগাড্রো প্রথম মলিকুলের কনসেপ্ট দিচ্ছেন। সো তখন অবধি মলিকুলের কনসেপ্ট কিছু ছিল না অ্যাজ সাচ। তার জন্য ওয়ার্ড ইকুয়েশন লেখা হয়েছে, কোনো ফর্মুলা ইউজ করা হয়নি। কারণ ফর্মুলা যেটা কিনা মলিকুলের একটা রিপ্রেজেন্টেশন, ফর্মুলা কিসের রিপ্রেজেন্টেশন? ফর্মুলা অ্যাটমের রিপ্রেজেন্টেশন না মলিকুলের? ফর্মুলা হচ্ছে মলিকুলার রিপ্রেজেন্টেশন। তো মলিকুলের কনসেপ্ট তখন অবধি আসেনি, জাস্ট আসছে, তাই তখন অবধি ফর্মুলা জানা নেই। হাইড্রোজেনের ফর্মুলা যে H2 জানা নেই, তাই এইভাবে লেখা হয়েছে ইকুয়েশন, যে হাইড্রোজেন গ্যাস তার ফর্মুলা জানি না, প্লাস ক্লোরিন গ্যাস তার ফর্মুলা জানি না, তারা যদি ডিফিউজ সানলাইটে রিঅ্যাক্ট করে, ডিফিউজ সানলাইটের প্রেজেন্সে রিঅ্যাক্ট করে, তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের গ্যাস তৈরি হতে পারে। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে জানা যাচ্ছে। এক্সপেরিমেন্ট এই কথাই বলছে যে 1 ভলিউম হাইড্রোজেন গ্যাস, মানে মেবি 1 লিটার অর সামথিং, 1 ভলিউম ক্লোরিন গ্যাসের সঙ্গে রিঅ্যাক্ট করলে 2 ভলিউম HCl গ্যাস তৈরি হচ্ছে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হচ্ছে। 1 ভলিউম হাইড্রোজেন গ্যাস 1 ভলিউম ক্লোরিন গ্যাসের সঙ্গে রিঅ্যাক্ট করলে 2 ভলিউমের হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হচ্ছে। এটা এক্সপেরিমেন্ট থেকে দেখতে পাওয়া গেল। ভলিউম মানে যে কোনো একটা ইউনিট ইউজ করতে পারে, লিটার ইউনিট ইউজ করতে পারে, যে 1 লিটারের সঙ্গে 1 লিটার রিঅ্যাকশন হলে 2 লিটার তৈরি হচ্ছে। জেনারেলি লিটার ওয়ার্ডটাকে কোনো একটা স্পেসিফিক ইউনিট ইউজ না করে আমরা ভলিউম ইউনিটে রাখছি, ভলিউম ওয়ার্ডটা ইউজ করছি। অর্থাৎ 1 লিটার রিঅ্যাক্ট করলে 2 লিটার তৈরি হচ্ছে, তাই বলছি 1 ভলিউম রিঅ্যাক্ট করলে 2 ভলিউম তৈরি হচ্ছে জেনারেল ফরম্যাটে। তাহলে অ্যাভোগাড্রো ল এখান থেকে কি বললো? অ্যাভোগাড্রো ল বললো যদি ভলিউম সেম হয় তাহলে নাম্বার অফ মলিকুল সেম হবে। তাহলে 1 ভলিউম হাইড্রোজেন গ্যাসে যদি n মলিকুলস থাকে, গ্যাস যাই হোক, 1 ভলিউম ক্লোরিন গ্যাসেও n মলিকুলসই থাকবে, মলিকুলস মানে অণু। আর গ্যাস যাই হোক, 2 ভলিউম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে 2n মলিকুলসই থাকবে। তার মানে গ্যাস যাই হোক না কেন, ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস, গ্যাস যাই হোক না কেন, গ্যাসগুলোর ভলিউম সেম তো নাম্বার অফ মলিকুল সেম। তাই 1 মলিকুল হাইড্রোজেনে যতগুলো অণু বা মলিকুল থাকবে, 1 ভলিউম ক্লোরিনেও অতগুলোই অণু বা মলিকুল থাকবে, এবং 2 ভলিউম হাইড্রোজেন ক্লোরাইডে তার ডাবল নাম্বার অফ অণু বা মলিকুল থাকবে। সো এখানে যদি n মলিকুল থাকে, গ্যাস যাই হোক না কেন, ভলিউম সেম তো নাম্বার অফ মলিকুল সেম। থ্রু আউট n দিয়ে ডিভাইড করলাম, তাহলে দাঁড়াচ্ছে 1 মলিকুল অফ হাইড্রোজেন 1 মলিকুল ক্লোরিনের সঙ্গে রিঅ্যাক্ট করবে এবং তাতে 2 মলিকুলস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হবে। তাই হাইড্রোজেন ক্লোরাইডের 1 মলিকুল যদি পেতে হয়, একটা এক্সক্লুসিভ 1 মলিকুল অফ হাইড্রোজেন ক্লোরাইড যদি পেতে হয়, তাহলে এখানে হাফ মলিকুল ক্লোরিন লাগবে এবং এখানে হাফ মলিকুল হাইড্রোজেন লাগবে। হাইড্রোজেন লাগবে। তার মানে 1 মলিকুল হাইড্রোজেন ক্লোরাইডে যে হাইড্রোজেন অ্যাটমটা আছে তার সোর্স হচ্ছে হাফ মলিকুল অফ হাইড্রোজেন গ্যাস। 1 মলিকুল অফ হাইড্রোজেন ক্লোরাইডে যে ক্লোরিন অ্যাটমটা আছে তার সোর্স হচ্ছে হাফ মলিকুল অফ ক্লোরিন গ্যাস। তার মানে হাফ মলিকুলগুলোর মধ্যে অ্যাট লিস্ট 1 হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট আছে, অ্যাট লিস্ট 1 ক্লোরিন অ্যাটম প্রেজেন্ট আছে। ওয়ান মলিকুল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে মিনিমাম একটা হাইড্রোজেন অ্যাটম তো আছে, সেই হাইড্রোজেন অ্যাটমের সোর্স কি? হাফ মলিকুল অফ হাইড্রোজেন গ্যাস। 1 মলিকুল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে মিনিমাম একটা ক্লোরিন অ্যাটম তো আছে, তার সোর্স হচ্ছে হাফ মলিকুল অফ ক্লোরিন গ্যাস। তার মানে হাফ মলিকুলগুলোর মধ্যে মিনিমাম একটা করে অ্যাটম আছে, তাহলে একটা ফুল মলিকুলে দুটো অ্যাটম প্রেজেন্ট থাকবে। 1 মলিকুলের মধ্যে 2 হাইড্রোজেন অ্যাটমস থাকবে। দ্যাট ইজ ফর্মুলা H2। এখানেও
হাফ মলিকুলে যদি একটা অ্যাটম থাকে তাহলে 1 মলিকুলের মধ্যে 2 Cl atoms থাকবে, দ্যাট ইজ ফর্মুলা Cl2। আর মিনিমাম একটা করে যদি অ্যাটম প্রেজেন্ট থাকে তাহলে ফর্মুলা HCl, ফর্মুলা HCl। সো ক্লিয়ারলি আমরা দেখতে পেলাম এইভাবে ফর্মুলাগুলো ডিসকভার হলো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। 1 ভলিউমের সঙ্গে 1 ভলিউম রিঅ্যাক্ট করে 2 ভলিউম তৈরি হয়। অ্যাভোগাড্রো বলছে ভলিউম সেম তো নাম্বার অফ মলিকুল সেম টেম্পারেচার প্রেসারে। সো নাম্বার অফ মলিকুলস তাহলে লিখলাম n 2n, n দিয়ে ডিভাইড করলাম তাহলে 1 1 2। সো 1 মলিকুলকে এক্সক্লুসিভলি পেতে গেলে হাফ মলিকুল করতে হবে। 1 মলিকুলের মধ্যে মিনিমাম একটা করে অ্যাটম থাকবে। সো হাফ মলিকুলগুলোর মধ্যে মিনিমাম একটা করে অ্যাটম আছে, তার মানে একটা ফুল মলিকুলে দুটো করে অ্যাটম প্রেজেন্ট থাকছে, দ্যাট ইজ H2 and Cl2 আর দ্য ফর্মুলাস অফ হাইড্রোজেন এন্ড ক্লোরিন গ্যাস। এন্ড তাদের একটা করে অ্যাটম প্রেজেন্ট থাকছে হাইড্রোজেন ক্লোরাইডে, সো তার ফর্মুলা দাঁড়াচ্ছে HCl। এইভাবে ফার্স্ট টাইমের জন্য ফর্মুলা ডিসকভার হলো, এবং এই ফর্মুলা ডিসকভার হলো কিসের কনসেপ্টে? ডাল্টন তো খালি অ্যাটম করে গেছিলেন। ডাল্টন বলেছেন এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে অ্যাটম, স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট হচ্ছে অ্যাটম, স্মলেস্ট পার্টিকেল অফ কম্পাউন্ড যৌগিক পদার্থ তারও স্মলেস্ট পার্টিকেল হচ্ছে যৌগিক পরমাণু বা কম্পাউন্ড অ্যাটম। মলিকুলের কোনো কথাই বলেননি। ফার্স্ট মলিকুলের কথা কে বললেন? আমেডিও অ্যাভোগাড্রো ফার্স্ট মলিকুলের কথা বললেন। মলিকুলের কনসেপ্টের উপরে বেস করে তিনি ফর্মুলা অবধি ডিরাইভ করলেন এবং মলিকুলের সঙ্গে অ্যাটমের ডিফারেন্সিয়েশনটাও করলেন। তো এখন আমরা দেখে নেব এক্স্যাক্টলি অ্যাটম এবং মলিকুলের মধ্যে কি ডিফারেন্সিয়েশন আছে। অ্যাটম এন্ড মলিকুলের মধ্যে এক্স্যাক্টলি কি ডিফারেন্সিয়েশন আছে এই সমস্ত কটা পয়েন্ট থেকে আমরা এখন বুঝে নেওয়ার চেষ্টা করছি। অ্যাটম এন্ড মলিকুলের মধ্যে ডিফারেন্সিয়েশন হচ্ছে যদি কোনো একটা সাবস্টেন্সকে নেওয়া হয় তাহলে সেই সাবস্টেন্সের মধ্যে যে স্মলেস্ট পার্টিকেলটা প্রেজেন্ট আছে, স্মলেস্ট পার্টিকেল, ট্রুলি স্মলেস্ট পার্টিকেল, সত্যি স্মলেস্ট, ট্রুলি স্মলেস্ট যে পার্টিকেলটা প্রেজেন্ট আছে সেই পার্টিকেলটা হচ্ছে সাবস্টেন্সের মধ্যে অ্যাটম। এই অ্যাটমের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, অ্যাটম একলা এক্সিস্ট করতে পারে না, নো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, স্বাধীন অস্তিত্ব নেই, অ্যাটমের স্বাধীন অস্তিত্ব নেই। একজন ইন্ডিভিজুয়াল অ্যাটম ক্যান নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, একটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের কোনো স্বাধীন অস্তিত্ব নেই, পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই। তাই অ্যাটমরা স্মলেস্ট গ্রুপ তৈরি করে, ছোট গ্রুপ তৈরি করে, এই গ্রুপগুলোকে বলা হয় মলিকিউল বা অণু। সো এই অণুর ধারণা এলো প্রথম, গ্রুপগুলোকে বলা হয় মলিকিউল বা অণু। অ্যাটম থেকে অণুর ধারণা এলো, পরমাণু থেকে অণুর ধারণা এলো। এই মলিকুল দুই রকম ভাবে তৈরি হতে পারে, সেম অ্যাটম মিলে গ্রুপ তৈরি হতে পারে। অ্যাটমরা যখন গ্রুপ তৈরি করছে সেম অ্যাটম মিলে গ্রুপ তৈরি করতে পারে। সেম অ্যাটম মিলে যদি গ্রুপ তৈরি করে, মলিকুল তৈরি করে, তখন তাকে আমরা বলি মৌলিক পদার্থের অণু বা এলিমেন্ট। তখন আমরা তাকে বলি মৌলিক পদার্থের অণু বা এলিমেন্ট। যদি ডিফারেন্ট অ্যাটমরা মিলে গ্রুপ তৈরি করে, সেম অ্যাটম মিলে গ্রুপ নাই তৈরি করতে পারে, ডিফারেন্ট অ্যাটমসটা কম্বাইন করে গ্রুপ তৈরি করে, তখন তাকে আমরা বলি কম্পাউন্ড বা যৌগিক পদার্থ। সেই মলিকুলকে বলি আমরা কম্পাউন্ড বা যৌগিক পদার্থ। সো গ্রুপটা কেন তৈরি করতে গেল? কারণ একলা অ্যাটম ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করতে পারছিল না, স্বাধীন অস্তিত্ব পাচ্ছিল না। তাই স্বাধীন অস্তিত্ব পাওয়ার জন্য, মানে মলিকুলের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, স্বাধীন অস্তিত্ব পেতে পারে, এটাও স্মলেস্ট পার্টিকেল, মলিকুলও স্মলেস্ট পার্টিকেল। মলিকুল এমন কিছু বড় পার্টিকেল না, অ্যাটমের থেকে অবভিয়াসলি বড়, বাট মলিকুলও কিন্তু স্মলেস্ট পার্টিকেল অফ সাবস্টেন্স। সাবস্টেন্সের স্মলেস্ট পার্টিকেল কিন্তু একটা মলিকুলও, কিন্তু মলিকুলের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। এটা ট্রুলি স্মলেস্ট নয়, একদম সব থেকে ক্ষুদ্রতম নয়। স্বাধীন অস্তিত্বের রেসপেক্টে এটা ক্ষুদ্রতম, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স বা স্বাধীন অস্তিত্বের রেসপেক্টে এটা ক্ষুদ্রতম। এর স্বাধীন অস্তিত্ব আছে এরকম ক্ষুদ্রতম কণাকে মলিকুল, স্বাধীন অস্তিত্ব আছে এরকম ক্ষুদ্রতম কণাকে কোন একটা সাবস্টেন্সের মধ্যে, সেটা হচ্ছে মলিকুল বা অণু। স্বাধীন অস্তিত্ব নেই এবং ট্রুলি ক্ষুদ্রতম, ট্রুলি স্মলেস্ট এরকম একটা পার্টিকেলকে কোন একটা সাবস্টেন্সের মধ্যে, সেটা হচ্ছে অ্যাটম। তার মানে অ্যাটম হচ্ছে ট্রুলি স্মলেস্ট পার্টিকেল প্রেজেন্ট ইন আ সাবস্টেন্স, সাবস্টেন্সের মধ্যে আছে ট্রুলি স্মলেস্ট পার্টিকেল। মলিকুলগুলো কি স্মলেস্ট? হ্যাঁ, মলিকুলগুলো স্মলেস্ট। কেমন স্মলেস্ট? স্বাধীন অস্তিত্ব বা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে এরকম স্মলেস্ট। অর্থাৎ স্বাধীন অস্তিত্ব আছে বা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে এরকম স্মলেস্ট পার্টিকেল হচ্ছে মলিকুল।
আর স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে বা বেশিরভাগ ক্ষেত্রেই নেই, কিন্তু ট্রুলি স্মলেস্ট এরকম পার্টিকেল হচ্ছে অ্যাটম। এরাই আলটিমেটলি সাবস্টেন্স তৈরি করছে। সাবস্টেন্সের তাহলে ট্রুলি স্মলেস্ট পার্টিকেল হচ্ছে অ্যাটম। অ্যাটমের স্বাধীন অস্তিত্ব নেই, তাই অ্যাটম গ্রুপ বানানোর চেষ্টা করছে, ছোট ছোট গ্রুপ, স্মলেস্ট গ্রুপ। সেই স্মলেস্ট গ্রুপ পার্টিকেল গুলোকে বলছি মলিকুল, যাদের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, স্বাধীন অস্তিত্ব আছে। এই গ্রুপ দুই রকম ভাবে তৈরি হতে পারে, সেম সেম অ্যাটম কম্বাইন করতে পারে, ডিফারেন্ট অ্যাটম কম্বাইন করতে পারে। সেম সেম অ্যাটম কম্বাইন করে গ্রুপ তৈরি করলে তাকে আমরা বলি মৌলিক পদার্থের অণু বা মৌলিক অণু, এলিমেন্ট। ডিফারেন্ট অ্যাটম কম্বাইন করে গ্রুপ তৈরি করলে তাকে আমরা বলি যৌগিক পদার্থের অণু, যৌগিক অণু বা কম্পাউন্ড। তার মানে যৌগিক পরমাণু বলে কিছু হয় না, যৌগিক অণু হয়। যৌগিক পরমাণু বলে ডাল্টনের কথায় যেটা বলা হয়েছিল যৌগিক পরমাণু, এরকম কিছু হয় না, যৌগিক অণু হয়। যৌগিক পদার্থ বা কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে একটা যৌগিক অণু বা মলিকিউল। ক্লিয়ার? ফাইন। আমরা একটা এক্সাম্পলের থ্রু দিয়ে এই পুরো কনসেপ্টটা একবার ক্লিয়ার করে নিচ্ছি। ধরলাম অক্সিজেন গ্যাস আছে, আবার ধরলাম হাইড্রোজেন গ্যাসও আছে। অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, দুটো করে গ্যাস আছে আমি ধরছি। তাহলে অক্সিজেন গ্যাসের একদম ক্ষুদ্রতম কণা কি হবে? অক্সিজেন গ্যাসের একদম ফ্লোচার্টটা ফলো করছি। অক্সিজেন গ্যাসের ক্ষুদ্রতম কণা হবে একটা অক্সিজেন পরমাণু, অক্সিজেন অ্যাটম। এই অক্সিজেন অ্যাটমের কি স্বাধীন অস্তিত্ব আছে? নেই, কোনো স্বাধীন অস্তিত্ব নেই। কোনো স্বাধীন অস্তিত্ব নেই, অক্সিজেন গ্যাসের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। তাই অক্সিজেন গ্যাস কি করছে? ছোট ছোট গ্রুপ তৈরি করছে, স্মলেস্ট গ্রুপ তৈরি করছে। গ্রুপগুলো কি? অণু বা মলিকিউল। এই মলিকিউল দুরকম ভাবে তৈরি হতে পারে, যাদের স্বাধীন অস্তিত্ব আছে। সেম সেম অ্যাটম, অর্থাৎ অক্সিজেন অক্সিজেন অ্যাটমিক কম্বাইন করে যদি গ্রুপ তৈরি করে তাকে আমরা বলি অক্সিজেন এলিমেন্ট, মৌল। O2 গ্যাস, যেটা কিনা অক্সিজেন এলিমেন্ট, এটা মৌলিক পদার্থ। হতে পারতো ডিফারেন্ট অ্যাটম না মিলে গ্রুপ তৈরি করেছে, হতে পারতো হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন কম্বাইন করে গ্রুপ তৈরি করেছে, তখন আমরা বলতাম যৌগিক পদার্থ বা কম্পাউন্ড তৈরি হয়েছে। যৌগিক পদার্থ বা কম্পাউন্ড তৈরি হয়েছে। তাহলে অক্সিজেন অ্যাটম তার স্বাধীন অস্তিত্ব পাওয়ার জন্য যে স্মলেস্ট গ্রুপ বানাচ্ছে তাকেই বলছি মলিকুল। সেম সেম অ্যাটম নিয়ে গ্রুপ বানালে এলিমেন্ট তৈরি হচ্ছে, ডিফারেন্ট অ্যাটম নিয়ে গ্রুপ বানালে মলিকুল তৈরি হচ্ছে। হাইড্রোজেন অ্যাটমেরও একই রকম ভাবে সবথেকে ছোট পার্টিকেলটা কি হবে? সবথেকে ছোট পার্টিকেল, স্মলেস্ট পার্টিকেল হাইড্রোজেন অ্যাটমের হাইড্রোজেন অ্যাটম বা পরমাণু। এর কি স্বাধীন অস্তিত্ব আছে? এগেন নেই, নো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। স্বাধীন অস্তিত্ব তো এরও নেই। তাই এরাও কি করবে? গ্রুপ বানাবে, ছোট ছোট গ্রুপ বানাবে যাদেরকে আমরা বলবো অণু বা মলিকিউল। ছোট ছোট গ্রুপ বানাবে যাদেরকে আমরা বলবো অণু বা মলিকিউল। এই মলিকিউল যখন তৈরি হবে সেম সেম অ্যাটম মিলেও তৈরি হতে পারে। সেম সেম অ্যাটম মিলে তৈরি হলে আমরা বলবো হাইড্রোজেন গ্যাসের এলিমেন্ট তৈরি হয়েছে, হাইড্রোজেন গ্যাসের অণু তৈরি হয়েছে, যেটা কিনা একটা এলিমেন্টের অণু, কারণ সেম অ্যাটম নিয়ে তৈরি হয়েছে, সেম সেম অ্যাটম কম্বাইন করে তৈরি হয়েছে। তাই হাইড্রোজেন গ্যাসের যে অণুটা তৈরি হয়েছে ওটা এলিমেন্ট, মৌলিক পদার্থের অণু। আর ডিফারেন্ট অ্যাটম কম্বাইন করেও তৈরি হতে পারতো, যেখানে হাইড্রোজেন অণুগুলো, হাইড্রোজেন পরমাণু বা অ্যাটম গুলো ওরা ডিফারেন্ট ওয়েতে কম্বাইন করলো, অর্থাৎ অক্সিজেন অ্যাটমের সঙ্গে কম্বাইন করলো। সেম সেম ওয়েতেও কম্বাইন করতে পারতো, দিয়ে হাইড্রোজেন অণু তৈরি করতে পারতো, যেটা একটা এলিমেন্ট বা মৌলিক পদার্থের অণু হতে H2। কিন্তু ডিফারেন্ট অ্যাটমরা মিলেও কম্বাইন করে অণু তৈরি করতে পারে, যেটা কিনা যৌগিক পদার্থের অণু, সেটা হচ্ছে H2O, ওয়াটার, কম্পাউন্ড। যৌগিক পদার্থ, কম্পাউন্ডের অণু, কম্পাউন্ডের মলিকিউল তৈরি হয়েছে। তার মানে কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেলটাকে, কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে মলিকিউল, কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে অণু বা মলিকিউল। আর এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেলটাকে, এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে অ্যাটম। তার মানে এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে অ্যাটম। এলিমেন্ট যদি হয় তার স্মলেস্ট হচ্ছে অ্যাটম। এলিমেন্ট তার স্মলেস্ট অ্যাটম, কম্পাউন্ড তার স্মলেস্ট মলিকিউল। এলিমেন্ট তার স্মলেস্ট পার্টিকেল, ক্ষুদ্রতম কণা হচ্ছে একটা অ্যাটম, কিন্তু কম্পাউন্ড যদি হয়, কম্পাউন্ড তার স্মলেস্ট পার্টিকেল কে? একটা মলিকিউল, যার স্বাধীন অস্তিত্ব আছে, যার স্বাধীন অস্তিত্ব আছে। এইভাবে অ্যামাদি অ্যাভোগাড্রো অ্যাটম এবং মলিকিউলের মধ্যে ডিফারেন্সিয়েশন করলেন।
সো অ্যাটম আর মলিকুলের ধারণাটা আশা করছি কমপ্লিটলি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি যে টপিকটাতে, সেটা হচ্ছে পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট। পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট কি বলছে? বলছে হাইড্রোজেনের মাস যেটা কিনা সবথেকে ক্ষুদ্রতম মাস, হাইড্রোজেনের মাস যেটা কিনা সবথেকে ক্ষুদ্রতম মাস, সবথেকে লাইটেস্ট, হালকা, হাইড্রোজেনের মাসের সাপেক্ষে কোনো একটা অ্যাটমের মাস যত গুণ ভারী, সেটাই হচ্ছে তার পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট। বা হাইড্রোজেনের রেসপেক্টে যদি না মেজার করি, কার্বনের যা মাস যেটা কিনা অলরেডি 12 গুণ ভারী হাইড্রোজেনের থেকে, সেই মাসের 1/12 1/12 মাসের থেকে কোনো একটা অ্যাটমের মাস যত টাইমস হেভি, এটাই হচ্ছে অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস। কেন অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েটের প্রয়োজনীয়তা হলো? কারণ হচ্ছে একটা অ্যাটমের সাইজ এতই ছোট, দেখাই যায় না, ইনভিজিবল, সেই কারণে অ্যাটমের কিন্তু প্রকৃত ভর বা অ্যাবসলিউট মাস মেজার করা যাচ্ছে না। প্রকৃত ভর বা অ্যাবসলিউট মাস মেজার করা পসিবল নয়, কারণ হচ্ছে অ্যাটম সাইজে খুবই ছোট। এই অবস্থায় রিলেটিভ হেভিনেসটাই মেজার করা হয়, যে কত গুণ ভারী, হাউ মেনি টাইমস হেভি, এটাই মেজার করা হয়। অ্যাবসলিউট মাস, প্রকৃত ভর যেহেতু মেজার করা যাচ্ছে না, তাই রিলেটিভ হেভিনেস, কত গুণ ভারী অ্যাটমের জন্য, এটাই মেজার করা হয়। যে প্যারামিটারের থ্রু দিয়ে মেজার করা হয় তাকেই বলা হয় পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েট মানে অ্যাটমের ওয়েট নয়, অ্যাটমিক ওয়েট হচ্ছে একটা রিলেটিভ হেভিনেস, এটা কম্পারিজন স্টাডি, যে কোনো একজন হালকা তার রেসপেক্টে কত গুণ ভারী। হালকাটাকে হাইড্রোজেন অ্যাটমের মাস। তাই হাইড্রোজেন অ্যাটমের মাসের থেকে অক্সিজেন অ্যাটমের মাস যদি 16 গুণ ভারী হয়, 16 টাইমস হেভি হয়, তাহলে আমরা বলবো অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16। তার মানে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16 মানেটা কি? যে অক্সিজেন অ্যাটমের ভর, মাস অফ অক্সিজেন অ্যাটম is 16 times heavy than mass of hydrogen atom, এটাই হচ্ছে এর মানে। অক্সিজেন অ্যাটমের মাস হাইড্রোজেন অ্যাটমের মাসের থেকে 16 টাইমস হেভি। রিলেটিভ হেভিনেস মেজার করছি, কারণ অ্যাবসলিউট মাস, প্রকৃত ভর মাপতে পারছি না, অ্যাটমের সাইজ খুব ছোট হওয়ার জন্য। তাই অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর, অ্যাটমিক ওয়েট মানে হচ্ছে পারমাণবিক ভর, এর মাধ্যমে আমরা কি মেজার করছি? রিলেটিভ হেভিনেস, মানে কত গুণ ভারী, রিলেটিভ হেভিনেস, কত গুণ ভারী, এটাই আমরা মেজার করতে চলেছি একটা অ্যাটমের জন্য। সো হাইড্রোজেন অ্যাটমের মাস যেটা কিনা লাইটেস্ট, যেটা কিনা সবথেকে হালকা, লাইটেস্ট। সো হাইড্রোজেন অ্যাটমের মাসের থেকে যদি 16 টাইমস হেভি হয় অক্সিজেন অ্যাটমের মাস, তাহলে বলবো অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর হচ্ছে 16। এটাকে যদি কার্বন স্কেলে বলতে হয় তাহলে কি বলতে হবে? যে মাস অফ অক্সিজেন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটমের মাস, কার্বনের যা মাস তার 1/12 মাসের থেকে 16 টাইমস হেভি। কার্বনের মাস নিজেই 12 টাইমস হেভি, কারণ কার্বনের পারমাণবিক ভর কত আমরা জানি? 12। কার্বনের পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস হচ্ছে 12, তার মানে কার্বন নিজেই 12 টাইমস হেভি হাইড্রোজেনের থেকে। তাই কার্বন কি লাইটেস্ট? না। তাই কার্বনের মাস যেহেতু 12 টাইমস হেভি, তাই 1/12 মাস যেটা হবে কার্বন অ্যাটমের, একটা কার্বন অ্যাটমের যে 1/12 মাস হবে, কারণ কার্বন নিজেই 12 টাইমস হেভি, সেই একটা কার্বন অ্যাটমের মাসের যে 1/12 মাসটা হবে, 1/12 যে মাসটা হবে, তার থেকে একটা অক্সিজেন অ্যাটমের মাস হচ্ছে 16 টাইমস হেভি। হাইড্রোজেনের মাসের থেকে অক্সিজেনের মাস 16 টাইমস হেভি। কার্বনের একটা মাস যেটা কিনা অলরেডি 12 টাইমস হেভি, তার 1/12 মাসের থেকে অক্সিজেনের একটা অ্যাটমের মাস এগেন 16 টাইমস হেভি। সেটাই হচ্ছে অ্যাটমিক ওয়েটের মিনিং। রেশিওটা দেখে নাও, মাস অফ ওয়ান অ্যাটম অফ এনি এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্টের মাস, একটা অ্যাটমের মাস, বাই মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের একটা, হাইড্রোজেন একটা অ্যাটমের মাস, বা মাস অফ ওয়ান অ্যাটম অফ এন এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্টের একটা অ্যাটমের মাস, বাই 1/12 মাস অফ ওয়ান কার্বন অ্যাটম, কার্বন অ্যাটমের মাসের 1/12 পার্ট। সো দিস ইজ দ্য, এই রেশিওটাকে বলা হচ্ছে পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস, যার মানেটা কি আমরা ক্লিয়ারলি বুঝলাম। যদি এটাকেই বলে মলিকুলার ওয়েট বা পারমাণবিক ভরের জায়গায় আণবিক ভর, তাহলে এখানে অ্যাটমের জায়গায় মলিকুল হয়ে যাবে খালি। এইখানে অ্যাটমের জায়গায় খালি মলিকুল হয়ে গেলেই ডিনোমিনেটরে কোনো চেঞ্জ হবে না, এখানে কোনো চেঞ্জ হবে না। হাইড্রোজেন অ্যাটমের থেকে কোনো একটা মলিকুলের মাস কত গুণ ভারী, বা কার্বন অ্যাটমের 1/12 মাসের থেকে কোনো একটা অ্যাটমের মাস, কোনো একটা মলিকুলের মাস কত গুণ ভারী। অর্থাৎ মলিকুল হয়ে গেলে জাস্ট মলিকুলটা এদিকে চেঞ্জ হবে,
হরে কোনো চেঞ্জ হচ্ছে না, ডিনোমিনেটরে কোনো চেঞ্জ হচ্ছে না। হাইড্রোজেনের একটা অ্যাটমের মাসের থেকে কোনো একটা অণু মলিকুলের মাস কত গুণ ভারী। কার্বনের একটা অ্যাটমের 1/12 মাসের থেকে, কার্বনের একটা অ্যাটমের 1/12 মাসের থেকে কোনো একটা অণু বা মলিকুলের মাস কত টাইমস হেভি, সেটাই হবে তখন মলিকুলার ওয়েট। অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট সিমিলার টাইপের কনসেপ্ট। কোন একটা অ্যাটম কত টাইম হেভি, ওটা অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর। কোন একটা মলিকুলস কত টাইমস হেভি, ওটা মলিকুলার ওয়েট বা আণবিক ভর। কার রেসপেক্টে হেভিনেস? হাইড্রোজেনের একটা অ্যাটমের মাসের রেসপেক্টে, বা কার্বনের একটা অ্যাটমের মাসের 1/12 মাসের রেসপেক্টে। সো অ্যাটমের মাস কত টাইমস হেভি, অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর। মলিকুলার মাস কত টাইমস হেভি, মলিকুলার ওয়েট বা আণবিক ভর। মলিকুলার ওয়েট একই রকম ভাবে দেখা আছে, দেখতে পাচ্ছ যে অ্যাটমটা মলিকুল হয়ে গেছে, ওখানে কোনো চেঞ্জ হয়নি। তার মানে মলিকুলার ওয়েট অফ অক্সিজেন ইজ 32। মানে কি? মানে হচ্ছে অক্সিজেন মলিকুলের ভর, অক্সিজেন মলিকিউলের ভর 32 টাইমস হেভি দেন হাইড্রোজেন অ্যাটমের ভর। হাইড্রোজেন অ্যাটমের ভরের থেকে অক্সিজেনের মলিকুলের ভর 32 টাইমস হেভি। কার্বন স্কেলে যদি বলি একই রকম ভাবে অক্সিজেনের মলিকুলের ভর, অক্সিজেন মলিকুলের ভর 32 টাইমস হেভি। অক্সিজেনের একটা মলিকুলের ভর, অক্সিজেন অ্যাটমের ভর নয়, অক্সিজেন মলিকুলের ভর 32 টাইমস হেভি। কার থেকে? 1/12 মাস অফ কার্বন অ্যাটম। কার্বন অ্যাটম নিজেই যেহেতু 12 টাইমস হেভি, তাই কার্বন অ্যাটমের মাসের 1/12 করলে সেই মাসটার থেকে 32 টাইমস হেভি হবে অক্সিজেনের একটা মলিকুল বা একটা অণুর ভর। হাইড্রোজেনের মাসে, হাইড্রোজেনের একটা অ্যাটমের যা মাস, হাইড্রোজেনের একটা অ্যাটমের মাসের থেকে অক্সিজেনের একটা মলিকুলের মাস বা অণুর মাস হবে হচ্ছে 32 টাইমস হেভি। তার মানে হাইড্রোজেনের একটা মাসের থেকে, হাইড্রোজেনের যদি একটা অ্যাটম নিই, সেই একটা অ্যাটমের মাসের থেকে অক্সিজেন পরমাণু বা অক্সিজেন অ্যাটমের মাস 16 টাইমস হেভি, আর অক্সিজেনের একটা অণু বা একটা মলিকুলের মাস 32 টাইমস হেভি। তাই অক্সিজেনের অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর হচ্ছে 16, অক্সিজেনের মলিকুলার ওয়েট বা আণবিক ভর হচ্ছে 32। যখন মলিকুলার ওয়েট ক্যালকুলেট করা হয়, অ্যাটমিক ওয়েট যখন ক্যালকুলেট করা হয়, মোস্ট অফ দ্য ক্ষেত্রে অ্যাটমিক ওয়েটটা ফ্র্যাকশনে আসে। যেরকম ক্লোরিনের অ্যাটমিক ওয়েট আসছে 35.5, একটা ভগ্নাংশ, একটা ফ্র্যাকশন। এর মানেটা কি প্রথমে বলে নি? এর মানে হচ্ছে ক্লোরিনের একটা অ্যাটমের মাস, ক্লোরিনের একটা অ্যাটমের ভর হাইড্রোজেনের একটা অ্যাটমের ভরের থেকে, হাইড্রোজেনের একটা অ্যাটমের মাসের থেকে 35.5 টাইমস হেভি। হাইড্রোজেনের একটা অ্যাটম যেটা আছে, হাইড্রোজেনের একটা অ্যাটমের ভর যেটা হাইড্রোজেনের একটা অ্যাটমের ভরের থেকে, হাইড্রোজেনের একটা অ্যাটমের যে ভর বা মাস, তার থেকে ক্লোরিনের একটা অ্যাটমের ভর বা মাস 35.5 টাইমস হেভি। তাই ক্লোরিনের অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর হচ্ছে 35.5। অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর হচ্ছে 35.5। কথা হচ্ছে এটা ফ্র্যাকশনে আসে কেন? কারণ আইসোটোপ ফর্মে এরা এক্সিস্ট করে। ক্লোরিনের দুটো আইসোটোপ আছে, একটা ক্লোরিন 35, একটা ক্লোরিন 37। আইসোটোপ মানে যাদের প্রোটন সংখ্যা সমান, পরমাণু ক্রমাঙ্ক সমান, কিন্তু ভর সংখ্যা বা মাস নাম্বার ডিফারেন্ট। পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, অ্যাটমিক নাম্বার সেম 17, তাই দুজনেই ক্লোরিন, কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট। ভর সংখ্যা, মাস নাম্বার ডিফারেন্ট, কারণ নিউট্রন নাম্বার ডিফারেন্ট, 35 আর 37। এই দুটো ক্লোরিনই প্রকৃতিতে এক্সিস্ট করে, নেচারে দুটো ক্লোরিনই এক্সিস্ট করে 75:25 রেশিওতে। নেচারে দুটো ক্লোরিনই এক্সিস্ট করে 75:25 রেশিওতে। এরা হচ্ছে একে অপরের আইসোটোপস। এরকম আইসোটোপস শুধু ক্লোরিনের নয়, সবারই আছে। সমস্ত এলিমেন্টারি আইসোটোপ আছে যাদের পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার সেম, কিন্তু ভর সংখ্যা বা মাস নাম্বার ডিফারেন্ট, কারণ নিউক্লিয়াসের নিউট্রন নাম্বার ডিফারেন্ট হয়ে গেছে। তারা হচ্ছে একে অপরের আইসোটোপ, এবং এই আইসোটোপগুলো প্রকৃতিতে নেচারে এক্সিস্ট করে। যেরকম ক্লোরিনের দুটো আইসোটোপ এই পার্টিকুলার রেশিওতে নেচারে এক্সিস্ট করে। অর্থাৎ প্রকৃতির মধ্যে 75% হচ্ছে ক্লোরিন 35 আইসোটোপটা, আর 25% হচ্ছে ক্লোরিন 37 আইসোটোপটা। তাই এদের যখন অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর ক্যালকুলেট করা হয়, অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর ক্যালকুলেট করা হয়, তখন ভগ্নাংশ চলে আসে এই আইসোটোপগুলোর উপস্থিতির জন্য। কেমন করে ক্যালকুলেট করা হয়? অ্যাভারেজ নেওয়া হয়। অ্যাভারেজ হচ্ছে 75% ক্লোরিন হচ্ছে 35 আইসোটোপের, 25% ক্লোরিন হচ্ছে 37 আইসোটোপের,
আর টোটাল পার্সেন্টেজ হচ্ছে 75 প্লাস 25 দ্যাট ইজ 100। এইভাবে যখন ক্যালকুলেট করা হয় তখন বেসিক্যালি অ্যাভারেজটাই ক্যালকুলেট করা হয়, গড়টাই ক্যালকুলেট করা হয়। অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট বা গড় পারমাণবিক ভরই আমরা ক্যালকুলেট করে থাকি, যেখানে আমরা আইসোটোপের রেশিওটাকেও কনসিডার করি। অর্থাৎ 75% আছে ক্লোরিনের 35 আইসোটোপটা, কিন্তু ওটাই কেবলমাত্র নেই, 25% আছে ক্লোরিনের 37 আইসোটোপটাও, এন্ড ডিভাইডেড বাই টোটাল পার্সেন্টেজ দ্যাট ইজ 100। তাহলে ডিভাইডেড বাই যখন টোটাল পার্সেন্টেজ 100 হয়ে গেল, তখন হয়ে গেল হচ্ছে পুরোটা ভগ্নাংশে চলে এলো। এই পুরো ক্যালকুলেশনটা 35.45 মতন চলে আসে, বা 35.5 বলতে পারি। সো ভগ্নাংশ বা ফ্র্যাকশন হয়ে গেল, কারণ হচ্ছে আমরা অ্যাভারেজ বার করছি, অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট বা অ্যাভারেজ পারমাণবিক ভর বার করছি, আর অ্যাভারেজটা বার করার জন্য এটা ফ্র্যাকশন চলে আসে, অ্যাভারেজটা ক্যালকুলেট করতে গিয়ে এটা ফ্র্যাকশনে চলে আসে। সো কেমন করে এক্স্যাক্টলি আমরা অ্যাভারেজটা ক্যালকুলেট করি সেটা আমরা এখানে ক্লিয়ার করলাম। ওকে, এরপরের যে কনসেপ্টটা আমাদের আসতে চলেছে সেটা হচ্ছে মোল কনসেপ্ট। মোল বলতে কি বোঝানো হয় সেটা আমরা এখন দেখতে চলেছি, মোল কনসেপ্টটি এখন আসতে চলেছে। সো মোল কনসেপ্ট, আজকের ক্লাসটা আমরা এখানে স্টপ করছি। মোল কনসেপ্ট একটা পুরোপুরি নতুন কনসেপ্ট। সো মোল কনসেপ্ট নিয়ে আমরা পরের ক্লাসটা নেক্সট ভিডিওতে রাখবো। ততক্ষণ পর্যন্ত যা যা আছে ক্লাসে করলাম, অনেকগুলো ল করেছি, অ্যাভোগাড্রো ল করেছি, সঙ্গে 5টা ল করেছি, সঙ্গে অ্যাভোগাড্রো ল করেছি, একটা মলিকুলার ডিফারেন্সিয়েশন বুঝেছি, এবং অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর আর মলিকুলার ওয়েট আর আণবিক ভর সম্পর্কে ক্লিয়ার ধারণা তৈরি হয়েছে। এই সবটা ভিডিও দেখো, বই পড়ো, পুরো রেডি করে ফেলো, কারণ এরপরে মোল কনসেপ্ট আসতে শুরু করেছে। এর পরের টপিকই মোল কনসেপ্ট এন্ড 1 মোল, এবং সেখানে অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট, এগুলো থরো ক্যালকুলেশনস থাকবে। সো রেডি করে নাও, যতদূর অবধি আমরা ক্লাসে করলাম ক্লাসটা করে, এবং তার সঙ্গে হচ্ছে বইটা পড়ে পুরোপুরিভাবে রেডি করে নাও। দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই শিগগির। চলো টাটা, বাই বাই।